প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, চলমান বিধিনিষেধের মধ্যে শিমুলিয়া থেকে গাদাগাদি করে ফেরিতে বাংলাবাজারে আসার পথে নিহত হয়েছেন অন্তত ৫ জন মানুষ, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এই মৃত্যুর দায় কার? কড়া বিধিনিষেধ ঘোষণা করলেও তা পরিপালনে ছিল না কোনো কড়াকড়ি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মার্কেট ও শপিং মল চলেছে অবাধ কেনাকাটা। গণপরিবহন বন্ধ রেখেও মানুষের ঈদযাত্রা ঠেকানো যাচ্ছে না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ৩ গুণ বেশি ভাড়া দিয়ে বাস, মাইক্রোবাস, এমনকি অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে মানুষ বাড়ি ফিরছে। সড়ক ও ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এদিকে দেশে শক্তিশালী ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও বিগত ১৪ দিনে ভারত থেকে দেশে প্রবেশ করেছে অন্তত ৩,১২৮ জন মানুষ। এমনকি দেশে করোনার নতুন ধরন তৈরির আশঙ্কা করছেন গবেষকরা। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে ঈদের পর দেশে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই যখন চিত্র, তখন আজ আমাদের আলোচনা বিষয় হজ বরল ঈদযাত্রা ও করোনা শঙ্কা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাঁদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, স্বাগত। আমার ডান দিকে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সর্দার এ নাঈম, আপনাকে স্বাগত। অনলাইনে যুক্ত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, তিনি অল্প পরেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে অনলাইনে ইতিমধ্যে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, তিনিও একটু পরে যোগ দিবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বিপিএম বার। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই সালে ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ৫ জন মানুষের মরে যাওয়া এবং যেভাবে মানুষ গাদাগাদি করে বাড়ি ফিরল, সামনে কি পরিস্থিতি দাঁড়াবে আসলে? ধন্যবাদ রুবায়েত ভাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে অনলাইনে যারা সংযুক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা আজকে ঘটে গেল, অত্যন্ত বেদনাহত হয়েছি আমরা। যে আপনি জানেন যে আজকে এই ঈদের আগে বাড়ি ফেরার জন্য যারা গাদাগাদি করে আপনার শিমুলিয়া ঘাট থেকে ফেরিতে উঠলেন, তাদের মধ্যে এই পায়ের নিচে পিষ্ট হয়ে ৫ জনের নির্মম মৃত্যু ঘটল এবং প্রায় ২০ জন আহত হয়েছে। এটা অত্যন্ত একটা দুঃখজনক বিষয়। কিন্তু আজকের এই পরিস্থিতি যে সৃষ্টি হলো, এই পরিস্থিতির সৃষ্টি কেন হলো, এই কারণটা আমাদের অনুসন্ধান করা দরকার। আপনি দেখেন, সরকার বলছে এই পরিস্থিতি করোনার যে ভয়াবহ পরিস্থিতি, এটাকে মোকাবেলার জন্য বা রোধ করার জন্য তারা লকডাউন দিল। কিন্তু একবার বলল যে কঠোর লকডাউন, অত্যন্ত কঠোর। সে অত্যন্ত কঠোর লকডাউন যে কি সেটা আমরা দেখতে পেলাম। গাড়ি ঘোড়া চলছে, মার্কেট খুলে গেল, শপিং মল খুলে গেল, কারো কোনো সেরকম প্রতিবন্ধকতা নাই, যেভাবে আমরা ঘুরতে পারছি ঘুরছি, কিন্তু সেই লকডাউন কিন্তু কার্যকর হলো না। তবে আশ্চর্য আরও বিষয়, এই যে আপনার ঈদের আগে যেভাবে আপনার মানুষ আপনার গ্রামের দিকে ছুটছে, এই ব্যাপারে তো সরকারের কোনো চিত্তবিকার নেই, সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এবং এই যে আজকে যা মারা গেল মানুষ, এই মৃত্যুর দায়টা কে নিবে? এই যে ৫ জনের মৃত্যু ঘটলো, অবশ্যই সরকারকে নিতে হবে এই মৃত্যুর দায়। কারণ তাদের অব্যবস্থাপনা, তাদের অপরিকল্পিত লকডাউন এবং এই যে একটা ঢিলেঢালা ভাব, এইসবের কারণে এই ঘটনাগুলো ঘটছে। আজকে আমি যেটা বলবো যে এরকম পরিস্থিতি কেন সরকার ট্যাকেল দিতে পারলো না, কারণ তারা কিন্তু সিরিয়াসলি এই জিনিসগুলো দেখে নেই। তারা ঢিলাঢালাভাবে এটা করতে চেয়েছে, কিন্তু লকডাউন দিলে তো কঠোরভাবেই লকডাউন দেওয়া উচিত ছিল। আজকে যারা এই শহর থেকে গ্রামে যাচ্ছে, তারা তো করোনার ভাইরাস নিয়ে যাচ্ছে গ্রামে, আবার যারা গ্রাম থেকে শহরে আসবে তারা তো একই অবস্থায় আসবে। এই ঈদের পরে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, এমনকি এই যে করোনা মোকাবেলার জন্য যে সরকার গঠিত টেকনিক্যাল পরামর্শক কমিটি, সেই পরামর্শক কমিটির সদস্যরা পর্যন্ত বলছেন যে আগামী এই যে আজকে যে অপরিকল্পিত যে ঘটনাগুলো ঘটলো সেগুলো বা এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলির জন্য আগামী মে মাসের
লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির আবার একটা তৃতীয় ঢেউ আসবে এবং সেটা অত্যন্ত খারাপ অবস্থার দিকে যাবে। প্রিন্স ভাই সঙ্গে থাকুন, আমি আসবো। আমাদের সঙ্গে আছেন একজন ডাক্তার, খুবই স্বনামধন্য। নাইম ভাই, আপনি যদি বলেন, যেটা আমরা বলেছি একটু ঘোষণায় যে শুরুতে, যে ইন্ডিয়া থেকে একটা ভ্যারিয়েন্ট আসছে এবং বাংলাদেশে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, এই সম্পর্কে একটু যদি আমাকে খোলাসা করেন। ধন্যবাদ রুবায়েত। আমার সহ আলোচক বৃন্দকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটা বলতে চাই, আসলে সবসময়ই যখন একটি ওয়েভ পিকে আসে তখন আমরা একটু ক্ষণিকের জন্য ভীত হই বটে, কিন্তু পরবর্তীতে আবার সেটা কেন যেন সেই ভীতিটা চলে যায়। আমি জানি না, আমাদের সবারই মনে আছে যে গত বছর মার্চ মাসে যখন আমরা প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হওয়া শুরু করলাম, তখন থেকে যে লকডাউনটা হয়েছিল সেটার কারণেই কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমাদের অবস্থার অনেকটাই উন্নতি হলো। সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরে যখন আমরা দেখলাম মৃত্যুর হার এবং আক্রান্তের হার এতটাই কমে গিয়েছে, আমরা ধরেই নিলাম যে করোনা আমাদের দেশ থেকে চলেই গিয়েছে, যেটি আমাদের একটি মারাত্মক ভুল ছিল। আমরা জানতাম তখন, কিন্তু ইভেন আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই শীতে মার্চ এপ্রিল মে জুন নাগাদ আবার একটা ওয়েভ আসতে পারে, কিন্তু সেটাও আমরা কানে তুলিনি। তারপরে যখন আবার এই মার্চের মাঝামাঝিতে যখন দ্বিতীয় ঢেউ যদি আমরা বলি, সেটি যখন মারাত্মক আকারে দেখা দিল, তখনও কিন্তু আমরা আবার লকডাউনে গেলাম। যেটা একটু আগে প্রিন্স ভাই বললেন, লকডাউন হলো, কঠোর লকডাউন করার চিন্তাভাবনা হলো, কিন্তু ওই যে জীবন এবং জীবিকার কারণে যে কোনোভাবেই হোক আলটিমেটলি আমরা একটা ঢিলে ঢালা লকডাউনই দেখলাম। এবং পার্শ্ববর্তী দেশের, এবং দেখেন এই লকডাউন দেওয়ার কারণে কিন্তু ঠিক 1.5 মাসের মাথায় 2 মাসের মাথায় কিন্তু আবার সংক্রমণের হার কমে এসছে। এখন 7-8% নেমেছে, যেটা কিন্তু 22 থেকে 25% চলে গিয়েছিল। এতে যদি আমরা আবারও মনে করি যে করোনা আবারই চলে গেল আমাদেরকে ছেড়ে, আর আসবে না, সেটা হবে আমাদের সবচাইতে মারাত্মক ভুল। গা শোয়া হয়ে গেছে অনেক। প্রথম দিকে যখন আমরা 2-4-5 জনের মৃত্যু শুনতাম, তখনই কিন্তু আমরা অনেক ভীত হতাম। এবার যখন 3 ডিজিটের মৃত্যুর সংখ্যা পার হয়ে গেল, 100-র উপরে চলে গেল, তখনও কিন্তু আমরা আতঙ্ক হয়েছিল বটে, কিন্তু গা শোয়া হয়ে যাচ্ছিল, যার জন্য কিন্তু আমরা এভাবে রাস্তায় নেমে এসেছি। আবার এখন যেই ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি, পার্শ্ববর্তী দেশ ভারতে যেই মারাত্মক ঘটনাটা আমরা চোখের সামনে দেখছি, যে হাহাকার দেখছি, মৃতের স্তূপ তৈরি হচ্ছে, আমাদের কিন্তু সোশিও কালচারাল কোনো ডিফারেন্স নেই। ঠিক ভারতকে যদি বলা হয় একটি ভাইরাসের রীতিমতো ইনকিউবেটরের মতো, ইনকিউবেশন হয়েছে ওখানে, এবং যে কোনো ভাইরাস তার ভ্যারিয়েন্ট চেঞ্জ করে। ভাইরাসের নীতিই সেটা, যে ভাইরাস চুপ করে বসে থাকবে না, তার নিজের সার্ভাইভালের জন্য সে তার স্ট্রেইন চেঞ্জ করবে। সাধারণত আমরা দেখি স্ট্রেইন চেঞ্জ করলে সেটা দুর্বলতর হয়, কিন্তু মেডিকেল পরিভাষা এখানে আরও বিশেষজ্ঞ আছেন, তারা জানেন যে কোনো কোনো অবস্থায় কিন্তু সেটি আবার অনেক বেশি খারাপ অবস্থায় যেতে পারে। যেমন যেই ভ্যারিয়েন্টের কথা আমরা শুনছিলাম B1617 এবং B1618, এই দুটো কিন্তু নর্মাল কোভিড ভাইরাস যেটা আমরা প্রথম থেকে দেখেছি তার চেয়ে প্রায় 3 গুণ বেশি সংক্রামক ছিল। এবং গতকালের একটি নিউজে যেটি দেখলাম, আপনার অন্ধ্রপ্রদেশে আপনার N440K বলে আরেকটি স্ট্রেন এসছে, যেটা বিশাখাপত্তনম মানে আমরা খুব সিরিয়াস আকার ধারণ করছে এবং বেশ কিছু রোগী খুব অল্প সময় মারা যাচ্ছে। সেটি হলো প্রায় 15 গুণ বেশি সংক্রমণের ক্যাপাসিটি রাখে। পোর্ট সিটি বিশাখাপত্তনম, আমরা জানি খুব বেশি দূরে না আমাদের চেয়ে। সুতরাং আমরা কিন্তু এই ভীতিটা আমাদেরকে এখনই ভীষণভাবে চিন্তা করতে হবে যে যদি আমাদের এই ভ্যারিয়েন্ট চলে আসে, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা যেই কথাটাতে অনেক দিন যাবত ভাবছি, যেটা মানে আমাদের স্লাম ডুয়েলার্স বলেন বা গ্রামের মানুষ বলেন, এখন কিন্তু ইভেন বাংলা ভ্যারিয়েন্ট একটা শুনছি, পশ্চিম বাংলায় গ্রামগুলোতেও কিন্তু এখন করোনা আক্রান্ত হচ্ছে। এবং আগের বার যখন আমরা দেখেছি, আমরা ডক্টরস পয়েন্ট অফ ভিউতে বলি, আমরা যারা চিকিৎসার সাথে জড়িত ছিলাম, তারা দেখেছি ইনফেকশন হওয়ার প্রায় 7-8-9 দিন বা 10-11 দিনের দিন আমরা হয়তো লাংস ইনভলভমেন্ট দেখতাম। এখন যেই ভ্যারিয়েন্টগুলো দেখছি, সেগুলো কিন্তু হঠাৎ করে 3 থেকে 4 দিনের মধ্যে সম্পূর্ণ লাং সাদা হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে লাংস এবং রেসপিরেটরি ইনফেকশন, তার সাথে যুক্ত হয়েছে আরেকটি ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ব্ল্যাক ফাঙ্গাস বলছি। মানে এটা কিন্তু, এগুলো কিন্তু ভয়াবহ ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আমরা মানুষকে বলে বোঝাতে পারবো না। যে অসুস্থ হবে, যার ফ্যামিলি অসুস্থ হবে,
শুধুমাত্র সেই বুঝবে। জি। অসুস্থতা এমন একটা জিনিস মানুষের মনে থাকে না, আমরা স্টেট অফ ডিনায়ালে থাকি। আমার মনে হয় যে আমার চারিপাশে সবার অসুস্থ হবে, আমার কিছু হবে কিন্তু না। আমার কিছু হবে না। এই সুস্থ থাকার সময়ে অসুস্থতার কথা মানুষের মনে থাকে না বলেই কিন্তু জি। আমরা ডাক্তার নাঈম, অনেক ধন্যবাদ, আপনি থাকুন সঙ্গে। আরো স্বাস্থ্যবিধি দিয়েও আমরা মানুষকে বেঁধে রাখতে প্রশ্ন নিয়ে পারছি আমি না। আপনার কাছে ফিরে আসবো। আমাদের সঙ্গে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান আছেন। মোখলেস ভাই, আপনি যদি একটু বলেন যে প্রিন্স ভাই যেরকমটি বললেন যে সরকার বলল লকডাউন, আবার লোকজন গেল ঠিক মতো, আবার তাদের যাওয়ার ব্যবস্থারও ঠিক মতো করা গেল না। একটা সব মিলিয়ে একটা ঈদ যাত্রা একটা টোটাল ক্যাওস ছিল, একটা হজবরল অবস্থা। এবং এর মধ্য দিয়ে আজকে 5 জন মানুষ কিন্তু মরেও গেছে, কয়েকজন আহত, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তো এইটা কি ব্যবস্থাপনা নিয়ে আপনার বক্তব্য কি? ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন যদি উঠানো হয়, সেটা কিন্তু একটা যুক্তি খুঁজে পাওয়া যাবে যে ব্যবস্থাপনায় হয়তো দুর্বলতা কোথাও না কোথাও হয়তো আছে। কিন্তু আমি বলতে চাই যে এই ভাইরাসটা সংক্রমণ হয়ে 1.5 বছর পাড়ি দিয়ে ফেলেছে এবং আরো কত বছর ধরে চলবে সেটাও কিন্তু আমরা ঠিকঠাক জানি না। আপনি ম্যানেজমেন্ট যদি খুব শক্তভাবেও করেন, কতদিন ধরে এই ম্যানেজমেন্ট চালাতে পারবেন? এবং আমাদের যে বাস্তবতা, বাংলাদেশের অর্থনৈতিক নীতির যে বাস্তবতা, জনসংখ্যার যে প্রবল চাপ যেটা রয়েছে, সেখানে আপনি দিনের পর দিন বছরের পর বছর ধরে এই লকডাউন দিয়ে এটাকে না নিয়ন্ত্রণ করা মোখলেস ভাই, আমরা সেটা বলছি না। যে ঈদের যে কয়দিনের যাওয়া, এটা যদি একটু বলেন। ঈদটা একটা ঈদের ধারাবাহিকতা। যাওয়ার যে ম্যানেজমেন্টটা, সেটা যদি একটু বলেন আপনি। ঈদ একটি ধারাবাহিকতা, এটা একটা বিচ্ছিন্ন নয়, একটা ইভেন্ট সামনে আসছে আমাদের। সেখানে দেখুন, আমি এই প্রসঙ্গে গতবারের ইনস্ট্যান্সটা বলতে চাই। যে গতবারও কিন্তু আমরা একই চিত্র দেখেছি, জানা যায় হাজার হাজার লোক হয়েছে, গার্মেন্টস একবার গেছে, আরেকবার আসছে, আবার গেছে, আবার আসছে, শিল্প কলকারখানার শ্রমিকরা গেছে। তাহলে আমরা শিখলাম কি গত 1 বছরে? আমাদের লার্নিংটা কি আসলে? জি না, লার্নিংটা আমি বলছি যে ঈদ পার্বণ এই ফেরিতে যে অবস্থাটা এবার আমরা দেখছি, আমরা কিন্তু গতবার একই চিত্রই দেখেছি, এবারও কিন্তু একই চিত্র দেখছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ভাইরাসের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা এতদিন ধরে অবজার্ভ করে আসলাম, আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, বিশেষজ্ঞ মতামত নয় এটা, যে প্রবল বেগে এটা এসেছিল এবং যে প্রবল বেগে এটা হানা দিয়ে লন্ডভন্ড করে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এই গার্মেন্টসে যাওয়া আসা, ঈদ পার্বণে যাওয়া আসা, কোনো কিছুতেই এটার যে প্রাবল্য, সেই প্রাবল্য কিন্তু দেখায়নি। ফলে হয়েছে যে মানুষের ভিতরে যে প্রাথমিক যে ভীতিটা তৈরি হয়েছিল, সেই ভীতিকর জায়গা থেকে একটি সুস্থিরতার জায়গায় এসেছিল এবং এই ভাইরাসের প্রকোপটা কমতে কমতে 5-এর নিচে চলে গিয়েছিল এবং প্রায় 2 মাস ধরে এই 5% নিচে তার সংক্রমণটা ছিল। এই 5% নিচে সংক্রমণ 2 মাস ধরে থাকার পরে এটা কিন্তু হঠাৎ পুনরুত্থান হওয়ার সুযোগ কিন্তু অত্যন্ত কম ছিল। অন্তত পক্ষে ভাইরোলজিস্টরা, যেটা বিশেষজ্ঞরা বলে থাকেন, যে তারা সে গৃহহীন হয়ে গেছিল, সে তার পোষক হারিয়ে ফেলেছিল। সেখান থেকে হঠাৎ করে এই ভাইরাসটি আমাদের আবার আক্রমণ করে বসলো এবং আমরা একটি আবার লকডাউনের দিকে চলে গেলাম। এখন মানুষের ভিতরে যে সহনশীলতা তৈরি হয়েছিল এই ভাইরাসের সাথে বসবাস করার যে একটি কৌশল মানুষ অবলম্বন করেছে, কতটুকু কার্যকরী হয়েছে না হয়েছে সেটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই দীর্ঘদিন ধরে মানুষ একটা প্র্যাকটিস করে দেখেছে যে এই ভাইরাসটি মানে সেরকম মারাত্মক হয় নাই, ফলে একটি স্বাভাবিকতার দিকে এসেছে। এটা আমি আমার বাস্তবতার দিকে কথাটি বলছি, এখানে বিশেষজ্ঞরা আছেন, তারা সেটা তার মতামত দেবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যথাযথভাবে আমরা যেভাবে ধারণা করেছিলাম। মোখলেস ভাই সঙ্গেই থাকুন, একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আমার নাম লেলিন, আমি বনশ্রী থেকে বলছি। জি বলুন। আমি মন্ত্রী মহোদয় এবং অতিরিক্ত আইজিপি মহোদয়ের কাছে প্রশ্নটা করছি। জি, তারা শুনছেন। যে আমাদের যে এবার যে হজবরল অবস্থা দেখছি আমরা ঈদ যাত্রায়, অ্যাকচুয়ালি তো করোনা চলতেছে, এটা তো একটা মহামারী, যুদ্ধের মতো অবস্থা, তাই না? সেই পরিস্থিতিতে যে হারে লোকজন এভাবে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আর পুলিশের সাথে কি পুলিশ এত নিষ্ক্রিয় কি এ কারণে ডাক্তারদের সাথে যে মাঝখানে তাদের যে একটা কন্ট্রাডিক্টরি হলো, এই বিষয়ে কি পুলিশ অতটা নিষ্ক্রিয়?
সেই ক্ষেত্রে কি মন্ত্রী মহোদয় ওনাদেরকে জি, অনেক ধন্যবাদ মিস্টার লেনিন বনশ্রী থেকে প্রশ্ন করার জন্য। যে মাননীয় মন্ত্রী মহোদয় যদি বলেন, প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে লকডাউন, এবং আজকে কিন্তু 5 জন মারা গেছে, আমরা বলছি লকডাউন, কিন্তু লকডাউন মানছি না এবং যেভাবে যাচ্ছি ভিড় করে, এই ব্যবস্থাপনার ঘাটতিটা কেন হলো আসলে? এবং উনি বলছেন হজও বড় অবস্থা হয়েছে ঈদ যাত্রা নিয়ে। মন্ত্রী না, মহোদয়, উনি যেটা দেখছেন আসলে উনার তো আর এর আগে চিত্র উনি দেখেছেন নিশ্চয়, যে আপনার রেলের ট্রেনের এতে চড়ে ছাদে চড়ে মানুষজন যেত, তারপরে উনি দেখতেন যে কিভাবে আপনার ট্রাকে করে মানুষজন যেত। সেই তুলনায় আমাদের যেটি হয়েছে, আমরা যে এই বিধিনিষেধের মধ্য দিয়ে মানুষকে বোঝানো, মানুষকে মাস্ক পরানো, মানুষকে আপনার যে ঘরে রাখা, যে এটি হয়েছে বলেই কিন্তু দেখেন করোনা প্রায় 7,000-এর উপরে আক্রান্ত থেকে আজকে সেটি কমেছে। তো এর পিছনে তো নিশ্চয়ই সায়েন্স কাজ করে। এখানে সায়েন্সটা কি, যে আমরা এই বিধিনিষেধের মধ্য দিয়ে মানুষকে ঘরে রেখেছি বিধায় কিন্তু এটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বিভিন্ন বাস্তবতার পরিপ্রেক্ষিতে দোকানপাট খুলতে হলো। তো সেই দোকানপাট খুলেছি আমরা, কিন্তু আমাদের যে বাস শ্রমিক আছে তাদের দাবির মুখে আমরা আপনার জেলার অভ্যন্তরে আমরা কিন্তু বাস চালু করেছি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন কিছু সংখ্যক মানুষ আছে যারা হয়তো তাদের সংখ্যা কম, তারা মাস্ক পরছে না, যখন শপিং করছে মাস্ক পরছে না, শারীরিক দূরত্ব মেনটেন করছে না। আবারও তারা কিন্তু এত বলার পরেও এই সমস্ত মানুষকে কিন্তু আপনি কখনোই আটকে রাখতে পারবেন না। গতবার দেখেছেন যে কাভার্ড ভ্যানের মধ্য করে যাচ্ছে। গতবার দেখেছেন যে আপনার ওই যে রড বোঝাই ট্রাকের উপরে চড়ে যেতে গিয়ে আপনার রংপুরের দিকে সেখানে মারা গেল। সেটাও আপনার, তো কিছু সংখ্যক মানুষ আছে এগুলো আসলে অবুঝ, এবং এটা বোঝানো খুব কঠিন ব্যাপার। আপনি জানেন যে এই আপনার মানিকগঞ্জ পাটুরিয়া যেতে কমপক্ষে 6 থেকে 7 বার তাদের বাস পরিবর্তন করতে হয়েছে, গাড়ি পরিবহন পরিবর্তন করতে হয়েছে। এত কষ্ট করে এত ঝুঁকি নিয়ে যারা যাচ্ছে, তো এইটা আসলে তাদেরকে আসলে থামানো খুব কঠিন ব্যাপার। এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সবাই কিন্তু যারা বুঝেছে যে এরকম ভারতের পরিস্থিতি দেখছে, নেপালে কি অবস্থা সেটা দেখছে, আমাদের যে পরিস্থিতি সেটা কিন্তু সবসময় দেখছে। যারা যাচ্ছে, কারা যাচ্ছে, এদেরকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এদেরকে ঠেকানো মানে খুবই কঠিন একটা কাজ। তো সেক্ষেত্রে মনে করেন আমাদের চেষ্টার যে ত্রুটি কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি না। আমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কিছু সংখ্যক মানুষকে আপনি আটকাতে পারবেন না। তারা এভাবে যাচ্ছে, এবং ঝুঁকিটা তৈরি হচ্ছে দেখেন, এখানে যে ঝুঁকিটা বাচ্চা শিশু তাদেরকে নিয়ে সেখানে পৌঁছে গেছে, প্রায় 5-7টা পরিবহন পরিবর্তন করে তারা ওখানে যাবার পরে যে অবস্থা, একসময় আমরা কিন্তু ওই যে ফেরিগুলো বন্ধ রাখা হয়েছিল, তারপর তাদের দুঃখ দুর্দশা দেখে, এবং তাদের খরচও কিন্তু অনেক বেশি লেগেছে। 500 টাকার যাত্রা তাদের 2000 টাকা লেগেছে। তারপরে সেটাই কথা, আমাদের এইগুলো নেগেটিভ মার্কেটিং বলে একটা কথা আছে। যেরকম সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক একইভাবে আমরা যে এই যে অভ্যন্তরীণ আমরা পরিবহন ছেড়েছি, তার মানে দূরপাল্লা চলছে না, আমাদের গণপরিবহন সেভাবে চলছে না, আন্তজেলা চলছে না। তারপরে এত টাকা দিয়েও দেখেন তাকে যেতে হবে, এবং এদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন যে উত্তরগুলো তারা দিচ্ছে, তারা যাবেই এলাকাতে, তারা যাবেই, এবং সেখানে তারা কোনো কিছু মানবে না। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনি সঙ্গেই থাকুন। একজন দর্শক ফোন দিয়েছেন, সম্ভবত আপনাকে প্রশ্ন করতে চান, তার প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সিরাজুল মনির, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি আপা বলুন। হ্যাঁ, আমি ছোট একটা মানুষ, এখানে সবাই বসে আছে বড় মানুষ। আমার একটু ছোট একটা প্রশ্ন ছিল, যে প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের যে সাধারণ আমরা জনগণ, এদের মধ্যে যে একটা ঈদে বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা, হ্যাঁ তারা যাবে যেভাবেই হোক, তাদের বাড়িতে যেতেই হবে। হ্যাঁ, এটা তো থামায় রাখা যাবে না। আমাদের দেশের মানুষের যে অবস্থান আর কি, তাদের অতটা বুদ্ধি হয় না যে আমার ঘরে থাকতে হবে। কিন্তু যারা বড় বড় মানুষ আছে তাদের তো এতটুকু বুদ্ধি আছে যে যদি গাড়িগুলো বন্ধ না করতো, হ্যাঁ সব এক সিট ফাঁকা রাখতো, এক সিটে বসতো, এরকম করে যে যাতায়াত করতো, তাহলে এত বিপদ হইতো না বা এতটাও হইতো না। ফেরিতে যেভাবে চলাচ্ছে বা যেভাবে যাচ্ছে মানুষগুলো এত ভোগান্তি হচ্ছে, সেটা তো হইতো না।
তাহলে জি, অনেক ধন্যবাদ মুনিরা আপা, আপনার প্রশ্নটা আমরা টের পেয়েছি। মন্ত্রী মহোদয় যদি সংক্ষেপে একটু বলেন। উনি বলেছেন যেহেতু আপনি জানেনই যে কিছু লোক ডেসপারেট, তারা যাবেই, তাদের জন্য কি স্বাস্থ্যবিধি মেনে গত কুরবানি কিন্তু ছিল একটা সিট ফাঁকা রেখে গণপরিবহনের ব্যবস্থা করা যেত কিনা দূরপাল্লার আন্তজেলা, এই প্রশ্ন তিনি করেছেন। আপনি নিশ্চয়ই দেখছেন গতবারের সিচুয়েশনে এবারের সিচুয়েশন আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে ভারতের অবস্থাটা যেটা আলোচনা হচ্ছে, ভারতের ভেরিয়েন্টটা আমাদের দেশে ইতিমধ্যে ঢুকে গেছে, কিছু পেশেন্ট শনাক্ত হয়েছে, সেটা আপনি দেখছেন। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ভারতের নদীতে লাশ ভেসে উঠছে, সেটাও মানুষজন দেখছে। কিন্তু মানুষকে যেতে হবে। আমরা যদি এরপরে আন্তজেলা এবং এই দূরপাল্লার পরিবহন ছেড়ে দিতাম, তাহলে এই ঢাকা একটা উচ্চ সংক্রমণশীল একটা এলাকা। এখান থেকে কি পরিমাণে এমনি আমরা আতঙ্কিত যে এই যে আপনার এই মাসের শেষের দিকে আমাদের থার্ড উইকের দিকে যে অবস্থাটা হবে, আমাদের 22 তারিখ 24 তারিখের দিকে যে অবস্থাটা গিয়ে দাঁড়াবে, সেটা তো আমাদের চিন্তা করতে হবে। আপনি বলছেন এটা করে দিলে ভালো হতো, তো লোকজন তো এমনি গণপরিবহন, আপনি জানেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে এই গাড়ি ঘোড়া গণপরিবহনের সবচেয়ে বেশি আপনার রোগটা ছড়ায়, সবচেয়ে বেশি ছড়ায় এটা। এখন যাকে বলবেন সে তার যুক্তিতে কথা বলবে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে রোগটা যদি সংক্রমণটা কমে, না হলে আর 2 দিন পর যেটা হবে, যারা আজকে মাস্ক পরছে তারা সেভ হয়ে যাবে, যারা মাস্ক না পরে এই ঠেলাঠেলি করে যাচ্ছে, কয়দিন পরেই দেখবেন অক্সিজেনের সিলিন্ডার এই গলায় নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখবেন কয়দিন পরে। এখন ঘটনা হচ্ছে যে আমরা হয় কি, ওই যেটা যখন আক্রান্ত হই তখন এটা বুঝতে পারি যে আমার কি ক্ষতি হয়ে গেল, কিন্তু তার আগ পর্যন্ত আমরা বুঝতে চাই না। সরকার খুবই চেষ্টা করছে। আমরা দেখেন এতগুলো কষ্ট হচ্ছে, আমরা তো উদ্দেশ্য যাতে না যায় মানুষ। আমরা অনুরোধ করেছি এবারের ঈদটা অন্তত আপনারা স্যাক্রিফাইস করেন, কারণ আমাদের চারিপাশে ভারত, আমরা সেই ইটালিতে আপনার আক্রান্ত হয়েছে, সেইটা আমাদের এখানে চলে এসছে। আর পার্শ্ববর্তী দেশ ভারত, সেটা তো আমরা একটা বারুদের মতো একটা অবস্থা হতে পারে। নেপাল অলরেডি তাদের অবস্থা খারাপ। অতএব আমরা এত কাছাকাছি থেকে আমাদের এইটা তো সতর্কতা অবলম্বনটা করতেই হবে। সরকার সবভাবে অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করেছিল পুলিশ কেন নিষ্ক্রিয়, ওই একজন ডাক্তারের সঙ্গে পুলিশের যে একটা ঝামেলা হয়েছিল সেই কারণে তারা কি মন খারাপ কিনা, এর উত্তর আমি খুঁজবো, এটা সময় লাগবে। পুলিশের একজন আছেন, আপনিও কথা বলবেন কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টিভি। আমরা কথা বলছিলাম হজ ও বড় ঈদযাত্রা ও করোনা শঙ্কা। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম হজ ও বড় ঈদযাত্রা ও করোনা শঙ্কা। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে ডক্টর আমানুল্লাহ ফেরদৌস একজন সমাজবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অধ্যাপক। একটা প্রশ্ন যদি আপনি বলেন যে এই যে এত ডেসপারেট মানুষ ঈদের সময় কেন হয়, জীবনকে হাতে নিয়ে, মৃত্যুকে ঝুঁকি নিয়ে এই প্রতি বছর ঈদে চাঁদে তাকে বাড়ি যেতেই হবে, এই যে বলেন নারীর টান। কিন্তু আমরা দেখি একজন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কাউকে যদি গ্রামে পোস্টিং দেন থাকতে হবে নারীর টান, সে তার গ্রামে থাকতে রাজি না, তখন ঢাকায় আসতে চায়। এই ঈদের সময়ে এই নারীর টানের সমাজবিজ্ঞানটা কোথায়? সমাজতত্ত্ব যদি ব্যাখ্যা করেন কেন এটা হয়। ধন্যবাদ আপনাকে। নারীর টানটা আসলে এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা যে আমার কাছে বা আপনার কাছে এটা অনেকটা মনে হচ্ছে যে যৌক্তিক আচরণ না, আসলে এটা তার কাছে যৌক্তিক আচরণ। মূলত এটা আমাদের সমাজটা একটা গ্রামীণ সমাজ। যত কিছু বলেন যে আমরা আরবানাইজেশন হচ্ছে, কিন্তু মূলত এটা গ্রামীণ পটভূমি ভিত্তিক সমাজ। এখানে মানুষ সোশ্যাল নেটওয়ার্ক এবং সোশ্যাল ক্যাপিটালের উপরে ভিত্তি করে চলে। তার সমস্ত আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে, তার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো গ্রামের ভিতরে, তার বাবা মা গ্রামের ভিতরে আছেন, এবং একটা নেটওয়ার্ক ভিত্তিক সোসাইটি। এখানে শহরে তার কেউ নাই, ঢাকা শহর থেকে সে কিছু পায় না। এখানে প্রচন্ড পরিশ্রম করে কাজ করে, কিন্তু একটু সুযোগ পেলেই সে তার গ্রামে চলে যেতে চায়, তার বাবা মার কাছে। অনেকের আবার পরিবার আছেন, সেই পরিবারের কাছে সেখানে সে এক ধরনের কমফোর্ট পায়, এক ধরনের শান্তি পায়। সেখানে গেলে পরে সে মনে করবে যে সেখানে তার করোনাও না হইতে পারে, যদি করোনা হয়ও তবুও সে আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে থাকতে চায়। এই যে একটা পটভূমি, এই যে একটা ডিসকাশন, যে একটা নেটওয়ার্কের ভিতরে বসবাস করা, এই বিষয়টা কিন্তু খুব জরুরি বিষয়, তার জন্য জরুরি বিষয়। এটা আমার জন্য এবং আপনার জন্য জরুরি বিষয় না। এবং আপনি দেখবেন যে বিখ্যাত একজন তাত্ত্বিক উলরিক বেক, তার যে বিখ্যাত বই দ্য রিস্ক সোসাইটি, অথবা বিখ্যাত মেরি ডগলাস, যিনি মেডিকেল অ্যানথ্রোপোলজিতে একদম কিংবদন্তি,
ওনার একটা বিখ্যাত বই রিস্ক অ্যান্ড ব্লেম। আপনি রিস্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর ব্লেমটা আপনি কাকে দিচ্ছেন? যারা ভিকটিম তাদেরকে আপনি ভিকটিম ব্লেমিং করতে চাচ্ছেন। মূল বিষয়টা সেই জায়গাটাতে যে আমার সমন্বয়হীনতার জন্য আমি এই জনতাকে, মানুষকে আমি ব্লেম দিচ্ছি। আমি কি জানতাম না যে ঢাকা শহর থেকে 25-30 লক্ষ লোক, 28 থেকে 30 লক্ষ লোক বের হয়ে যাবে? আমি কি জানতাম না? আমার কি গত 1.5 বছরে সেই অভিজ্ঞতা হয় নাই যে আমি যদি সমস্ত দোকান, সমস্ত যানবাহন বন্ধ করে দিই, হেঁটে হলে চলে যাবে। আপনি দেখবেন যে সে হাঁটা দিয়েছে আপনার সিরাজগঞ্জের দিকে, হেঁটে চলে যাবে কুমিল্লা, কারণ তার যে নেটওয়ার্কটা, তার যে মেইন যে ক্যাপিটালটা, তার জীবনে বেঁচে থাকার যে সোর্সটা, সেটা তো গ্রামে। বুঝার বিষয়টা তো আমার, আমি যে পলিসি মেকিং করবো, আমি যে বসে আছি এই জায়গাটাতে, সেটা চিন্তাটা তো আমার করার কথা, কিন্তু আমি তো সেই চিন্তাটা কখনো করি নাই। আমি যখনই দেখলাম এরকম একটা অবস্থা হচ্ছিল, আপনি কি করোনা কি একটা লোক ধরেন আপনি রংপুর থেকে ঢাকাতে আসবে, সেই লোকটা রংপুর থেকে একটা বাসে উঠলো, জেলা ভিত্তিক, জেলার ভিতরে বাস চলবে, সেই রংপুর থেকে সে আসবে বগুড়া, সেখান থেকে এসে সে আরেকটা বাসে চড়বে, সেখান থেকে আসবে আরেকটা বাসে চড়বে, তারপর আসবে টাঙ্গাইল, তারপর আরেকটা বাসে চড়বে, এইভাবে সে 10টা বাসে যদি চড়ে ভেঙে ভেঙে ঢাকাতে আসে, তাহলে সে 10টা বাসের ভিতরে তার করোনা সংক্রমণ ঘটিয়ে দিল। আপনি তো বুঝতেই পারছেন যে করোনা কি তার চেয়ে বরং রংপুর থেকে ঢাকাতে যে বাসটা, একটা বাস আসতো, একটা বাসেই যা করার একটা বাসেই হইতো। আচ্ছা, আপনি দেখেন এই যে ফেরিতে যে মারা গেল যে বিষয়টা, আপনি দেখছেন যে ফেরিতে এই ঘটনাগুলো ঘটছে গত 5-7 দিন ধরে, 1 সপ্তাহ ধরে। আপনি স্থানীয় যে লঞ্চ গুলো ছিল, সেই লঞ্চ গুলো বন্ধ করে রেখেছেন। সেই স্থানীয় লঞ্চ গুলো যদি আপনি চালু রাখতেন, যে যা হবার হয়ে গেছে, এখন তো তারা বের হয়ে যাচ্ছে, এখন তো হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক, আজকে দেখা যাচ্ছে যে লক্ষাধিকের উপরে লোক শিমুলিয়া এবং বাংলা বাজার ফেরিঘাটে সেখানে তারা বসে আছে। আজকে যে ঘটনাগুলো ঘটলো, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সমন্বয়হীনতা। আমরা বুঝতে পারি না আগ থেকে যে কি হচ্ছে, যার জন্য একটা রোড ম্যাপ আমাদের সামনে নাই, যে আমি সামনে ঈদ আসছে, সেই ঈদ উপলক্ষে জনগণ বের হয়ে গেলে আমি কি করতে পারি, সেই রোড ম্যাপটা আবার সেই জায়গাটাতে নাই। সব ক্ষেত্রে, শুধু এখানে না, শুধু আপনার কন্টাক্ট ট্রেসিং এর ক্ষেত্রে এবং চিহ্নিত করার ক্ষেত্রে এবং আপনার এই যে ভ্যাকসিনের ক্ষেত্রে, সব জায়গাগুলোতেই। অনেক ধন্যবাদ আমানুল্লাহ ফেরদৌস, আপনি সঙ্গেই থাকুন। আমরা একটু এই মুহূর্তে আমাদের একজন রিপোর্টার, তার নাম হচ্ছে জুবায়ের সানি, সে নিউ মার্কেটে আছে। আমরা একটু নিউ মার্কেটে লাইভ তার কাছ থেকে দেখবো কি অবস্থা। এখন রাত যখন প্রায় 12টা বেজে গেছে, তখন নিউ মার্কেটের আমরা দেখি যে কি অবস্থা আসলে 12:10। জুবায়ের সানি, আপনি যদি একটু বলেন যে এখন হালনাগাদ অবস্থা কি নিউ মার্কেট এলাকার? আপনি যেমনটি বলছিলেন যে এখন রাত 12টা বাজে, কিন্তু সেটি কিন্তু আসলে দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ ঠিক সন্ধ্যের মতো অবস্থা এখন এই নিউ মার্কেটে। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ গাদাগাদি করে এদের কেনাকাটা করছেন এবং এখনো কিন্তু প্রতিটা দোকানই খোলা রয়েছেন, কিন্তু সরকারি নিয়ম অনুসারে কিন্তু এটি 10টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি নিউ মার্কেটের এলাকায় যেমন আছি, তেমনি আমি পাশের এলিফ্যান্ট রোড এলাকাও ঘুরে দেখেছি এবং সেখানেও ঠিক একই চিত্র, যে প্রচুর মানুষ তারা গাদাগাদি করেই এই ঈদের কেনাকাটা করছেন এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে আমাদের চোখে খুব একটি পড়েনি, কারণ এই অবস্থার মধ্যে আসলে স্বাস্থ্যবিধি মানাও সম্ভব হয় না। এবং অনেকেই আমরা দেখেছি যারা বিন্দুমাত্র আসলে স্বাস্থ্যবিধির দিকে তাদের আসলে খেয়ালও নেই, কারণ অনেকেই মাস্ক ব্যবহার করেননি, অনেকে আসলে মানুষের মধ্যে যে গাদাগাদির যে স্বভাবটি সেটি রয়েছে, অনেকে শিশুদেরকে দিয়ে এসেছেন। তো সবকিছু মিলে বলা চলে যে এখন রাত 12টার যে চিত্রটি, সেটি হচ্ছে গিয়ে সবগুলো দোকান খোলা রয়েছে, প্রচুর মানুষ ঈদের কেনাকাটা করছেন এবং সেই সঙ্গে প্রচন্ড ভিড় কিন্তু এই নিউ মার্কেট এলাকায়। জি, অনেক ধন্যবাদ। নিউ মার্কেট থেকে বলছিলেন আমাদের রিপোর্টার জুবায়ের সানি। নিউ মার্কেটের 12:10 যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, কেনাকাটা এখনো চলছে। আমাদের সঙ্গে অধ্যাপক সাইদুর রহমান খসরু ভাই, আপনি যদি একটু বলেন যে সব মিলিয়ে আপনি যে ঈদ যাত্রার করোনা ব্যবস্থাপনা কেমন হলো এবং এই সংকটটা কেমন ঈদের পরে গ্রামে ছড়িয়ে গেল কিংবা গ্রাম থেকে তারা আবার ঢাকায় আসবে, সার্বিক আপনার বিবেচনা এটিকে সামাল দেওয়া যেত কিনা, নাকি এটি আমাদের অনিবার্য নিয়তি ছিল যে এইটাই হতো আসলে? অধ্যাপক সাইদুর রহমান খসরু। ধন্যবাদ। আসলে তো এটা ছিল কি, আমরা যদি শুধু একটা দুটো করে আলাদা আলাদা দেখি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। যে যেমন আমরা শুধুমাত্র এবার দেখতেছি, আজকে এইমাত্র দেখলাম যে ঈদের বাজারে ভিড়, সকালবেলা দেখি ফেরিঘাটের ভিড়, একসময় আলাপ করি ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান, কখনো বলি ভ্যাকসিনেশনের অ্যাভেইলেবিলিটি নাই, শুধু চাইনিজ ভ্যাকসিন আসবে। এরকম বিচ্ছিন্ন ভাবে আমরা এরকম একটা বিরাট সমস্যা। আর আমানুল্লাহ সাহেব বলছিলেন যে সমাজতত্ত্ব, আসলে আমরা বিষয়টাকে করোনা মহামারীটা বোঝার ক্ষেত্রে প্রথম থেকে আসলে ভুল করেছি বেশ কিছু, এখনো আজকেও সেই জায়গায় দাঁড়ানো।
অতএব আমি বিশদ তাত্ত্বিক আলোচনায় যেতে চাই না আজকে এরকম একটা মহাবিপদের সময়, কিন্তু আমি শুধুমাত্র চিন্তার খোরাকটা দিচ্ছি। এইভাবে যেটা উনি ব্লেম বললেন যে আমরা একবার বলবো ভ্যারিয়েন্টের জন্য, একবার বলবো ভাইরাস নাই, ভ্যাকসিন নাই, একবার বলবো মানুষ চলে যাচ্ছে, এইভাবে না করে এই বন্দোবস্তটা বোঝার ক্ষেত্রে দুইটা অংশ খেয়াল করা দরকার। একটি বিষয় বোঝা দরকার ভাইরাসটাকে, আর বোঝা দরকার মানুষকে। কারণ মানুষের ব্যবহার আসলে ভাইরাসটার আচরণকে প্রভাবিত করে, ভাইরাসের আচরণ মানুষের জীবনকে প্রভাবিত করে, একদম পরিষ্কার। কিন্তু এই পুরো মহামারী বোঝার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বোঝাপড়াটা রয়ে গেল ভাইরাস, ভ্যাকসিন, ওষুধ কেন্দ্রিক। এই বিষয়টিতে আমাদের বড় ধরনের ত্রুটি হল। আমরা, যদিও আমার বিষয় না এটা, কিন্তু মানুষের ব্যবহার আসলে পৃথিবীতে যতগুলো সফল দেশ দেখা যায়, যারা এই মহামারী মোকাবেলায় সফল হয়েছে, তারা ভাইরাস নিয়ন্ত্রণ করে সফল হয়নি, তারা মানুষের আচার ব্যবহারের পরিবর্তন করে, তাদেরকে নিয়ন্ত্রণ করে, মানে মানুষের এন্ড থেকে অ্যাপ্রোচ করে ভাইরাস নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমরা কিন্তু খেয়াল করবেন, আমি এটা বিশেষজ্ঞ না, যদিও মানব চরিত্রের বিশেষজ্ঞ না, আমি আসলে মানে এই বিষয়টা আচরণগত পরিবর্তনের সায়েন্সটা আমি জানি না। আবার একইভাবে শক্তি প্রয়োগের বিদ্যাটাও আমি পুলিশের এডিশনাল আইজি হিসাবে, ওনারা জানেন এগুলা। কিন্তু আমি এটা স্পষ্ট বুঝতে পারি যে এই পুরো মহামারী ব্যবস্থাপনায় এইটি একটি আমরা 100 মিটার দৌড়ের মতো করে দৌড় দিই প্রতিবার, এবং প্রতিবারই 100 মিটার দৌড়কে 70 মিটারে শেষ করি। এটা একটি ম্যারাথন, এটি স্পষ্ট কথা। এই ভাইরাসের সঙ্গে দীর্ঘদিন বসবাস করতে হবে। তা আমরা কি এরকম একটি 27 কিলোমিটারের মানে ম্যারাথন দৌড়ের প্রস্তুতি নিয়ে দৌড়াচ্ছি? কিন্তু প্রতিবারই 100 মিটারের দৌড় দিয়ে 30 মিটারে হেরে বসে থাকি, আবার দম নেই, আবার শুরু করি। আমি এই জায়গাগুলোতে এই ত্রুটিগুলো, আমি শুধুমাত্র আজকে আসলে এই ত্রুটি আলোচনা করে শেষ করতে পারবো না আমরা। আজকে আমাদের আলোচনা করা দরকার যে এই মাসের 3য় থেকে 4র্থ সপ্তাহে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, যেই ক্ষতিটাকে আমরা অ্যান্টিসিপেট করছি বিজ্ঞান থেকে, সেটাকে আজকে কোন কাজটা করলে সেটাকে কমানো যাবে। আজকের আলোচনা হওয়া দরকার এই জায়গায় শুধুমাত্র, যে আগামী 10 দিন কি করলে পরে আমরা 14 দিন পরে যে ক্ষতিগুলো হবে সেগুলোকে কমাতে পারবো। প্রথম কাজটা কি আসে, এই জায়গায় যদি আলোচনা করেন সবাই, আমি খুবই কৃতজ্ঞ হব। আমি আর এই আলোচনা লম্বা না করি, যদি সুযোগ পাই কখনো আবার বলার চেষ্টা করব। আপনি অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কতগুলো বিষয় আপনি নিয়ে আসছেন, সেগুলো আমরা আলোচনা করব। সালেহ ভাই যদি একটু বলেন যে সব মিলিয়ে যে সামনের দিনে কি হবে, আমরা কি আদৌ প্রস্তুত কিনা? খুব চমৎকার উদাহরণ দিয়েছে যে এটা হচ্ছে ম্যারাথন, আমরা কিন্তু 100 মিটারের মধ্যে আটকে গেছি, স্প্রিন্টার না এটা আসলে। একটু যদি বলেন। ধন্যবাদ। যে উনি খুব সুন্দর কিছু কথা বলেছেন, এবং এটা আমাদেরকে এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা 14 দিন পরে কিভাবে সেটা মোকাবেলা করব, কি পরিস্থিতি হবে। এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা প্রত্যেকেই বলেছেন যে এই যে আজকে ঈদ যাত্রায় যে একটা হযবরল অবস্থা, আমি বলবো শুধু ঈদ যাত্রা না, টোটাল করোনা পরিস্থিতি মোকাবেলাতেই একটা হযবরল অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে, এবং এর ফলে জনগণের জীবন কিন্তু আজকে বিপন্ন হচ্ছে। আজকে আমরা এই যে বলা হচ্ছে যে মানুষ যাচ্ছে, ঈদের সময় যাবে, ইত্যাদি ইত্যাদি, তো এইসব কথা বলে আসলে জনগণকে বিপদে ফেলার কোনো মানে হয় না। হয় আপনি কঠোর লকডাউন দেন, কারফিউ দেন, দিয়ে মানুষকে ঘরে রাখেন, আর না হলে সব খুলে দেন। দুইটার একটা করতে হবে আপনাকে। মাঝামাঝি যে আপনার কোনো সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সেটা আরও বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এখন বলা হচ্ছে যে সাধারণ মানুষকে কিভাবে ঘরে রাখা যাবে, ঘরে রাখার জন্য সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? এই যে এইবার ধরেন যে বলা হলো যে লকডাউন, ঘরে থাকুন, এই লকডাউনে মানুষকে ঘরে রাখার জন্য সরকার ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি। গত 25 দিন, মানে 5ই এপ্রিল থেকে যদি লকডাউন আমরা ধরি, এই অপরিকল্পিত লকডাউন আমরা আগেই বলেছি, 5ই এপ্রিল থেকে 28শে এপ্রিল বা 30শে এপ্রিল পর্যন্ত সরকার 1 ছটাক চাউল 1 টাকা কারো হাতে তুলে দেয়নি। এই 28 দিন 30 দিন এই নিম্ন আয়ের মানুষ, হকার বা যারা রিক্সা চালক, যারা সিএনজি চালক, যারা দিন আনে দিন খায়, দিন মজুর, তারা কিভাবে চলবে? আজকে বলা হচ্ছে যে জীবিকার জন্য দোকান শ্রমিকরা মিছিল করেছে, আপনি খুলে দিতে হয়েছে। তো কেন দোকান শ্রমিকদেরকে ঘরে রাখার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হলো না? এই যে সরকার 1.25 লাখ কোটি টাকার যে প্রণোদনার কথা বলেছিল গতবার, সেটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? করা হয়েছে 2টি সেক্টরে। যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তারা পেয়েছে, যারা এছাড়া বাইরে যারা সাধারণ মানুষ 80% সেটা সাধারণ মানুষ কিন্তু সেই প্রণোদনা পায় নাই, যদিও 80% যে আপনার সরকারের ঋণ নির্ভর প্রকল্প মানে প্রণোদনা ছিল। কারা পেয়েছে আপনি বলেন? এই যে এখন বলা হচ্ছে আপনার এই যে সাধারণ মানুষকে এই এত বরাদ্দ, আমি গত কয়েকদিন আগে আমার এলাকা থেকে ঘুরে এসেছি, আমি দেখেছি প্রতি ঈদের আগে যে বরাদ্দ দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য, বেকারদের জন্য, সেটাই দেওয়া হয়েছে অল্প কিছু বেশি।
কিন্তু ওই প্রথম 28 দিন এক ছটাক চাউলও কারো কারো হাতে যায় পৌঁছে দেয়। বলা হচ্ছে প্রধানমন্ত্রী 2,500 টাকা করে দিয়েছেন আপনার 35 লক্ষ পরিবারকে। সরকারের যে হিসাব, বাংলাদেশের নিম্ন আয়ের পরিবার হচ্ছে প্রায় 2 কোটি, সেখানে 35 লক্ষ দিলেন কাদেরকে? গতবার যাদের যেই তালিকাটা করা হলো সেই তালিকার মধ্যেও তো নিম্ন আয়ের মানুষের থেকে আপনার সেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রাধান্য আমরা দেখেছি। সেই তালিকা তো কার্যকর হচ্ছে না। এমনকি গতবার বলা হয়েছিল 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা দেওয়া হবে এককালীন, সেইটাও কিন্তু সরকার প্রায় 15 লক্ষ পরিবারকে দিতে পারে নাই। এখানে তো সরকারের সক্ষমতার একটা অভাব রয়েছে, ঘাটতি রয়েছে। আমরা বলেছিলাম সরকারের প্রথম থেকেই যে আসুন আজকে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এটা মোকাবেলা করি। সেনাবাহিনী তত্ত্বাবধানে সকল রাজনৈতিক দল, প্রশাসন, পুলিশ, আনসার, বিডিআর তাদের সমন্বয়ে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা যারা প্রকৃত অভাবী তাদের তালিকা তৈরি করি এবং তালিকা তৈরি করে তাদের হাতে আমরা ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দিই এবং প্রত্যেকটা নিম্ন আয়ের পরিবারকে মাসে 5,000 টাকা অর্থাৎ 3 মাসের জন্য 15,000 টাকা দিয়ে বলি বাবা আপনারা ঘরে থাকেন। এবং সকল দল মিলে সেখানে যদি আমরা প্রশাসনের মাধ্যমে, আমরা সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা জনগণকে ঘরে রাখার ব্যবস্থা করতে পারতাম তাহলে আজকে কিন্তু এই করোনা পরিস্থিতির এই অবস্থা হতো না। আমি একটা লাইন শেষ করি। আজকে বলা হচ্ছে যে আপনার এই করোনা পরিস্থিতিতে জনগণকে ঘরে রাখা যাচ্ছে না। কেন রাখা যাবে না? তাদের হাতে যদি টাকাটা তুলে দেওয়া হয়, তাদের খাদ্যের চাহিদা যদি পূরণ করা হয়, তাদের ঘরে রাখা কেন যাবে না? সকলে মিলে যদি আমরা জনগণকে সম্পৃক্ত করে এই কাজটা করতে পারতাম তাহলে আজকে হতো না। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো অভিযোগ বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে, বিএনপি নেতা প্রিন্স ভাই তুলেছেন। আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয় তার জবাব দিবেন। তার আগে একজন দর্শকের ফোন নিয়ে আমি মন্ত্রী মহোদয়ের কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। জি বলুন। রুবায়েত সাহেব, শুনছি। আমি মোহাম্মদ নুরুল আমিন বলছি হাতিরপুল থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই প্রতিবার ঈদে যাওয়ার জন্য কথাবার্তা বলা হয় তখন মন্ত্রী সাহেবরা অনেক মানবিক, অমানবিক, যৌক্তিক, সামাজিক অনেক কিছুর ব্যাখ্যা দিয়ে সুন্দর করে বক্তব্যটা শেষ করেন। আমার প্রশ্নটা হচ্ছে, লাইনটা কেটে দেবেন না কাইন্ডলি। প্রথম কথা হচ্ছে যখন হেফাজত দেশে বিশৃঙ্খলা করলো তখন থানায় থানায় এসএমজি বসে ছবি দিয়ে দেওয়া হলো পেপারে। গণতান্ত্রিক দেশে কাকে ভয় দেখালো আমরা জানি না, তবে দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন বলা হলো এবার ঈদে লকডাউন আন্তঃজেলা চলবে, মানে জেলার ভিতরে চলবে, বাইরে চলবে না, কেন তারা প্রথমেই মিডিয়া বা পুলিশ ডিপ্লয় করে এগুলা ছবির মাধ্যমে মিডিয়া থেকে আপনাদের সাহায্য নিয়ে কেন প্রচার করে দেওয়া হলো না যারা এভাবে ডিপ্লয় করা হয়েছে, এখন আপনারা যেতে পারবেন না কেউ? তাহলে আমার মনে হয় এর ধরনের অর্ধেক মানুষে যেতেন না। জি অনেক ধন্যবাদ হারুন ভাই প্রশ্ন করার জন্য। জি আমরা প্রশ্নটি বুঝেছি। মাননীয় মন্ত্রী মহোদয় যদি বলেন, প্রিন্স ভাই যে অভিযোগগুলো করেছেন এবং আমাদের হাতিরপুল থেকে যে প্রশ্নটি করা হয়েছে। প্রিন্স ভাইরা তো এই কথাগুলো বলছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। ওনাদের একমাত্র কাজ হচ্ছে সমালোচনা করা এবং মাঠে তাদের কোনো রকম তাদের কর্মীদের জন্য কোনো কিছু তারা করেনি। তারা একচেটিয়া এইভাবে কথা বলে যাচ্ছে, এই আপনার এ পায়নি, ত্রাণ পায়নি, অমক পায়নি, তমক পায়নি, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি যদি মাঠে যান, দেখেন এবং কোথায় কি হচ্ছে, ঢাকার কোন কোন ওয়ার্ডে কি দেয়া হয়েছে, এই প্রতিনিয়ত কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী কি দিচ্ছেন না দিচ্ছেন প্রত্যেকটা অনুষ্ঠান হয়, আমরা সবসময় পত্রিকাতে আমরা দেখছি, মাঠে সেখানে কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেগুলো আমরা জানি। ওনারা ওনাদের মতো করে কথা বলবেন। এই সমস্ত কথার জবাব দেওয়াটা আমি কিভাবে দেব আমি জানি না। উনি বলছেন, আর উনি যেটা বললেন যে হেফাজতের যে বিষয়টি, তারপরে যে থানায় এলএমজি বসানো হয়েছে, হ্যাঁ উনিও ওই একটা দৃষ্টিভঙ্গি থেকেও কথা বললেন, একই রকম দৃষ্টিভঙ্গি থেকে। একটি কথা আমি বলতে চাই যে ঘরে রাখার যে বিষয়টি, ঘরে রাখা সম্ভব হয়েছে বলেই এই 7,000 আক্রান্ত হচ্ছিল, 7,000-এর উপরে 112 জন পর্যন্ত মৃত্যু হচ্ছিল, সেইটা কমে এখন 7% এসছে কিভাবে? এটা তো আমাদের বিএনপির কোনো সহযোগিতা নাই। তো বিএনপি সবসময় কিভাবে উস্কানো যায়, এই হেফাজতকে কিভাবে মাটি নিয়ে আসা যায়, এভাবে করে তো এই হেফাজত আরো আপনার করোনা বাড়িয়েছে। আমাকে কথা বলতে দেন, আপনার কথা বলার সময় আমি কথা বলি। আমি মন্ত্রী বলুন, তারপর আপনি বলবেন। জি প্লিজ। তো যেটা হচ্ছে যে উনি যে অনেকগুলো কথা এসে বলে ফেললেন, আমরা প্রসঙ্গটা যেটা একটা যৌক্তিক আলোচনা, এখানে রাজনৈতিক আলোচনা এভাবে করতে আমি অ্যাকচুয়ালি আসিনি আপনাদের। জি প্লিজ আপনি বলুন, আপনার কথা বলুন। আপনাদের অবাস্তব কথাবার্তা এগুলো ওনাদের কোনো কাজ নেই। আমরা খুব দুঃখ পাই যে কেমন একটি দল তার নিজের কর্মীদের জন্য যদি বলে ত্রাণ সামগ্রী বিতরণ বা তাদের কোনো কাজ,
এই যে আজকে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের ধান কাটা থেকে শুরু করে এই যে গরিব মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা আপনারা প্রতিদিন দেখছেন, কই তাদের পক্ষ থেকে আমরা এগুলো দেখিনি। আজকে শুধু সমালোচনা ছাড়া কিছু নাই। এই প্রসঙ্গটা এসে গেল, আমরা গঠনমূলক একটা আলোচনা করতে চেয়েছি যে আসলে এটা কিভাবে মোকাবেলা করব আমরা। এখানে এই যে আমাদের প্রফেসর সাহেব যে কথাগুলি বললেন যে এই ম্যানেজমেন্টে ভুল, অমুক ভুল, তমুক ভুল। আপনার ভ্যাকসিন আমরা বানাই, ভ্যাকসিন যেটা সারা বিশ্বে কি অবস্থা উনি জানেন না? ভ্যাকসিনে ভারতের কি অবস্থাটা উনি যৌক্তিকভাবে আলোচনা করতে পারতেন। উনি বলতে পারতেন যে না, ভ্যাকসিনে আমরা কি পরিমাণ চেষ্টা করছি। বিশ্বের যেখানে আপনার কত দেশ, প্রায় 150 দেশ যখন ভ্যাকসিন পায়নি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ভারতের এই বিপর্যয়ের কারণে আমাদের তাদের সাথে একটা বড় চুক্তি ছিল, সেটা আমরা কেন ফেল করলাম? আমাদের এই বিষয়গুলো তো আমাদের গঠনমূলকভাবে আলোচনা করতে হবে। হ্যাঁ, ভারতের এই অবস্থাটার জন্য আমাদের এই যে একটা কঠিন একটা অবস্থা পড়েছে, তারা একটা বিপদে পড়েছে, সেই বিপদের মধ্যে তারা নিজেদের একে সেভ করতে পারছে না। যাই হোক, এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা যে পরিস্থিতিগুলো আমরা দেখছি, এখানে আমাদের আলোচনা করতে হবে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, জনসংখ্যা কত, সরকার সবকিছু এত সুন্দরভাবে এই যে পরিচালনা করে এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইটা একটা বড়, মানে এটা সারা বিশ্ব যেরকম ভাবে প্রশংসা করছে। এবং একই সাথে আমরা দেখেন যে বিপর্যয়গুলো ভারতে হয়েছে, আমাদের কিন্তু যথাসমতে সেই 29শে মার্চের পর থেকে কিন্তু আমরা বিধিনিষেধগুলো দিয়েছি এবং আস্তে আস্তে কন্ট্রোল আমরা করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আর্থসামাজিক অবস্থাটা কি অবস্থার মধ্য দিয়ে, যেখানে আমাদের এই যে দোকান মালিকরা তারা আপনার প্রতিবাদ করলো, বিক্ষোভ করলো, তাদের প্রেক্ষিতে যে তারা গত বছর বিজনেস করতে পারিনি, তারা পয়লা বৈশাখে করতে পারিনি, তাদের কান্নাকাটি সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ মতে তাদের সাথে আলাপ আলোচনা করে যে না, ঠিক আছে, তারা একটু খুলুক, কিন্তু স্বাস্থ্যবিধি মানবে। স্বাস্থ্যবিধি কিন্তু অধিকাংশ মানুষ আপনি দেখছেন যে মানছে, কিছু সংখ্যক মানুষকে মানানো যাচ্ছে না। আমাদের আলোচনা হতে পারে যে আমাদের শতভাগ যাতে করে মানুষ মাস্ক পরে এবং শারীরিক দূরত্বটা মেনটেন করে। আমাদের তো দিনের পর দিন, আপনার যে দলই করেন না কেন, আপনি দিনের পর দিন তো আপনি এটা এই বাংলাদেশের মতো দেশে আপনি করতে পারবেন না। তাহলে সেখানে আমাদের স্বাস্থ্যবিধিটা আমাদেরকে মানতে হবে এবং মাস্কটা শতভাগ আমাদের। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনি সঙ্গেই থাকলেন। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। নাইম ভাই যদি একটু বলেন যে একটা যেটা বলা হচ্ছে চায়না থেকে যে ভ্যাকসিন আসছে, এটা চাইলেই কি আমি কালকে থেকে নিতে পারবো? আমরা অনেকের মধ্যে প্রশ্ন কিন্তু রয়ে গেছে আসলে, ট্রায়াল লাগবে। আমি একটু ভ্যাকসিনের ব্যাপারে যদি বলি, নিশ্চয়ই আমরা কিন্তু সত্যিকার অর্থেই ভ্যাকসিনের ব্যাপারে অনেক এগিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল ইনিশিয়েটিভে আমরা ভ্যাকসিনের ব্যাপারে অনেক উন্নত দেশের তুলনায় কিন্তু অনেক এগিয়েছিলাম। আমরা অ্যাস্ট্রাজেনিকার যেই 1.5 কোটি ডোজ আসার কথা ছিল, 72 লক্ষ আমরা পেয়েছিলাম। তার মধ্যে প্রায় 50 লক্ষ ফার্স্ট ডোজ দেওয়া হওয়ার পরে আমাদেরকে ফার্স্ট ডোজ বন্ধ করতে হলো, যার জন্য সেকেন্ড ডোজ এখন আমরা পাচ্ছি। এবং আমাদের মন্ত্রী মহোদয় সেদিনও বললেন যে 8 সপ্তাহের জায়গায় 12 সপ্তাহ পরেও কিন্তু সেকেন্ড ডোজ নেওয়া সম্ভব। সুতরাং আশা করি যদি বাকি অ্যাস্ট্রাজেনিকার কিছু ইনজেকশন আমরা ভারত থেকে আমরা আর পাবো বলে মনে হচ্ছে না। ভারত নিজেই এখন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে তাদের ভ্যাকসিন দেওয়ার আর কোনো, আমাদেরকে ভ্যাকসিন দেওয়ার বা পৃথিবীর কোনো দেশেই ভ্যাকসিন দেওয়ার আর উপায় আছে বলে আমার মনে হয় না পার্সোনালি। কিন্তু ইউএসএতে এবং যেটা আমাদেরকে বলেছিল অ্যাস্ট্রাজেনিকা কিছু ভ্যাকসিন পাওয়া, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের সেকেন্ড ডোজ দেওয়া সম্ভব হবে। এখন যদি আসি এই সাইনোফার্ম যে ভ্যাকসিন, সেটা আজকে আমরা সবাই জানি যে উপহার হিসেবে যেটা আসার কথা, সেই 5 লক্ষ ডোজ অলরেডি এসেছে। কিন্তু বেসিক্যালি আমাদের সব কিছুতেই একটা ট্রায়াল কমিটি আছে, তারপরে একটা সেফটি কনসিডারেশন কমিটি আছে এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কমিটি আছে। বিশেষ করে এই 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 পদ্ধতিগুলোকে ক্রস করেই কিন্তু আমাদেরকে যেতে হবে, পুরোপুরি ভ্যাকসিন পাওয়ার ব্যাপারটা আমাদের বুঝতে হবে। যে এখন এই যে সাইনোফার্ম ভ্যাকসিন যেটা আসলো, এখন সরকার, যেটা আমি খবর পেয়েছি বা আমি যেটা শুনতে পেরেছি, সেটা হলো অ্যাটলিস্ট 5টি সরকারি হাসপাতালে 1000 মানুষের উপরে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ 4 সপ্তাহের গ্যাপে দেওয়ার পরে যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট না হয়, তাহলেই কিন্তু সাধারণ মানুষের কাছে এই ফার্স্ট ডোজ, মানে কমপক্ষে 1 মাস আমাদের অপেক্ষা করতে হবে আমার মনে হয়। কারণ এটা ছাড়া যদি ইমার্জেন্সি স্পেশাল কোনো কনসিডারেশনে, স্পেশাল কোনো অর্ডারে যদি এটা দেওয়া যায়, সেটা আলাদা কথা। কিন্তু যদি অ্যাকর্ডিং টু প্রসেস আমাদের যেতে হয়, প্রোটোকল যদি মেনটেন করতে হয়, তাহলে আরও 1 মাস লাগবে। এবং এ ব্যাপারে তবে এখানে একটি ছোট্ট কথা বলে রাখি, আমাদেরও এই যেমন সেদিন আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেটা বলেন যে আমরা দেরি করে ফেলেছি বলে আজকে 24th লিস্টে 24 নম্বরে চলে গিয়েছি।
আমি নিউ এজে দেখলাম গত দুদিন আগেই, সেটি হলো যে আমাদের প্রাইম মিনিস্টার অফিস থেকে, দফতর থেকে কিন্তু সম্পূর্ণ কাগজপত্র সব কিছু ওকে করে 23শে এপ্রিল যেটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওকে করে দেওয়া হয়েছিল, সেই কাগজটি কনসার্ন অথরিটির মাধ্যমে এম্বাসিতে পৌঁছতে 4 দিন সময় লেগেছিল। কারণ আমরা সাইনোফার্ম এই ভ্যাকসিনের তো WHO যখন এটাকে ওকে করে দিল, তখন সারা পৃথিবী থেকেই তো ভ্যাকসিনের ডিমান্ড এসছে। সুতরাং আমরা এই ডিমান্ডটা যদি আরও আগে নিতে পারতাম বা দিতে পারতাম, তাহলে সম্ভবত আমাদের এত পিছনে পড়তে হতো না। তবে এখন ভালো কথা হলো বা সুখের কথা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সেই নেগোশিয়েট করে যেভাবেই হোক ভ্যাকসিনটা যেন আরও বিপুল পরিমাণে, কারণ এই 18 কোটির দেশে আমাদের এই 5 লক্ষ 10 লক্ষ ভ্যাকসিন দিয়ে তো আর কিছু হবে না। সুতরাং আমাদের ভ্যাকসিন, আরেকটা প্রশ্ন যদি বলেন, অনেকে মনে করেন যারা ফার্স্ট ডোজ নিয়েছেন সেকেন্ড ডোজ পাচ্ছেন না, অ্যাস্ট্রাজেনেকা নিয়েছেন, চাইলে কি তারা চায়না নিতে পারবেন, রাশিয়া নিতে পারবেন, মানে মিক্স ম্যাচ কি সম্ভব? এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে না, মিক্স ম্যাচ হবে কিনা। সাধারণত যে ভ্যাকসিন প্রথম ডোজ নেওয়া হয়, দ্বিতীয় ডোজ হিসাবে সেই ভ্যাকসিনই নেওয়া উচিত এবং সেটি নিতে হবে বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটার দ্বিতীয় ডোজ হিসাবে অন্য ভ্যাকসিন নেওয়া যেতে পারে, এরকম কথা হচ্ছে। আসলে কোভিড জিনিসটা আমাদের বুঝতে হবে যে এটি তো এর আগে কখনো আমরা দেখিনি। যেমন এই ট্রিটমেন্টের কথা যদি আসে, হয়তো আমি পরে বলবো, কিন্তু এই যে টেস্ট, ট্রেসিং, ট্রিটমেন্ট, এই যে 3টা জিনিসও যদি আমরা করি, পৃথিবীতে কোনো দেশের জন্যই মহামারীর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রাখা সম্ভব নয়, এটা অ্যাবসার্ড। সুতরাং চিকিৎসার চিন্তা না করে এই জন্যই আমরা ভ্যাকসিন এবং স্বাস্থ্যবিধিটার কথাও যদি বলি, সেটাও কিন্তু এটি ছোট্ট একটি শব্দ নয়, শুধু একটা মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং, এই 3টে কথাই স্বাস্থ্যবিধি না। স্বাস্থ্যবিধি কিন্তু এখন এটি সোশ্যাল মুভমেন্ট হয়ে যেতে হবে। স্বাস্থ্যবিধি একটি স্বাস্থ্য সংস্কৃতি হিসেবে দাঁড়াতে হবে, এটাকে জনগণকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে হবে। এই সম্পৃক্ত করার দায়িত্ব কিন্তু শুধু একা সরকারের না, প্রত্যেকটি মানুষের। এটা রাজনৈতিকভাবে এই ব্যাপারগুলোকে ব্যবহার না করে আমরা যদি মনে প্রত্যেকটি মানুষের যার যার অবস্থান থেকে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধিটা কি সেটা মানুষকে বোঝাতে হবে। ইট শুড বি এ সোশ্যাল মুভমেন্ট, কারণ আমরা আরো কতদিন এই করোনার সাথে বাস করব আমরা নিজেরও জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। ভ্যাকসিন এবং স্বাস্থ্যবিধি এই দুটো ছাড়া আমাদের আমরুল্লাহ ফেরদৌস কিছু বলতে চেয়েছিলেন, জি প্লিজ। যে আমি মাননীয় মন্ত্রী সাহেব যে কথাটা বলছেন ভ্যাকসিন নিয়ে, আমি সেই কথাটাই একটু জাস্ট আমি ওনার প্রশ্নটার উত্তরটা দিতে চাই। ভ্যাকসিন কার্যক্রম কিন্তু বাংলাদেশে আজকে বন্ধ। প্রথম ডোজ বন্ধ মানে তো বন্ধ, তাহলে কার্যক্রমটা শুরু হওয়ার কিছুদিনের ভিতরে কাজটা বন্ধ হয়ে গেল। এটা কিন্তু আমরা গত অগাস্টে প্রেডিক্ট করেছিলাম যে একটা সোর্স থেকে যদি আপনি ভ্যাকসিন আনেন, বিভিন্ন সোর্স থেকে যদি আপনি ভ্যাকসিন আনার পথটা যদি খোলা না রাখেন, তাহলে কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রমটা কিন্তু খুব ভালোভাবে, উনি কিন্তু কতগুলো জিনিস খুব ভালো বলেছেন, আমরা কিন্তু কাজটা শুরু করেছিলাম বেশ ভালোভাবে, কিন্তু এটাকে একটা ওয়াইড অ্যাঙ্গেলে সর্বত্র সব জায়গায় 4-5টা সোর্সের সাথে আমাদের যোগাযোগ করার কথা ছিল। এবং তখন কিন্তু আমরা বলছিলাম যে আমাদের 300 মিলিয়ন ভ্যাকসিন লাগতে পারে। আমরা কিন্তু 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ ভ্যাকসিন দিয়ে কিন্তু আমাদের কিছু হবে না। 300 মিলিয়ন ভ্যাকসিন যেখানে আমাদের দরকার, প্রায় 30 কোটি ডোজ ভ্যাকসিন যেখানে দরকার, সেখানে আপনার 5 লক্ষ 10 লক্ষ ডোজ ভ্যাকসিনের প্রসঙ্গ তো এখানে না। তাহলে আজকে যে ভ্যাকসিন কার্যক্রমটা বন্ধ হয়ে গেল, এটা কিন্তু একটা সমন্বয়হীনতার কারণে বন্ধ হয়ে গেল। আমরা সেই কথাটা বলতে চাচ্ছি। অবশ্যই সরকারের এই জায়গাটাতে শুরুতে ভালো কাজ ছিল এবং পৃথিবীর অনেক দেশ কিন্তু দেখলো যে বাংলাদেশ ভ্যাকসিন কার্যক্রম সুন্দরভাবে শুরু করে দিয়েছে। শুরুর দিকে মানুষ ভ্যাকসিন নিতে চাচ্ছিল না, কিন্তু শেষের দিকে ভ্যাকসিন কিন্তু মানুষ নিতে আগ্রহী। এখন কিন্তু মানুষ ভ্যাকসিন নিবে। আপনি একটা প্রশ্ন করেছেন একটু আগে যে ভ্যাকসিন মিক্স নিয়ে, ইংল্যান্ডে একটা বড় গবেষণা চলছে আপনার ভ্যাকসিন মিক্স নিয়ে। আপাতত রেজাল্ট হলো যে একই প্ল্যাটফর্মের ভ্যাকসিন যদি হয় তাহলে নিতে পারে। মানে ধরেন আপনি যদি অ্যাস্ট্রাজেনেকা হয় তাহলে মডার্না অথবা ফাইজারের ভ্যাকসিন সে সেকেন্ড ডোজ অথবা জনসনের ভ্যাকসিনটা সেকেন্ড ডোজ হিসেবে নিতে পারবে। সিনোফার্মা নিতে পারবে কিনা সেটা নিয়ে, এবং ওই রেজাল্টটা এখনো পাবলিশড হয় নাই, মানে প্রিন্ট আকারে এখনো পাবলিশড হয় নাই, কিন্তু আপনার অনলাইনে সেটা দেখা যাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে সিনোফার্মা 3 মাসের উপরে কিন্তু সময় লাগলো সিনোফার্মার ভ্যাকসিনটাকে পারমিশন দিতে। ফলে হলো কি, অনেকেই ঢুকে গেল সেই জায়গাটাতে। ফলে আমাদের এই মাসে যে ভ্যাকসিনটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু দেখা গেল যে আপনার চলে গেল জুন। এখন যদি আমরা চেষ্টা করি তাহলে জুলাইয়ের আগে কিন্তু আমরা ভ্যাকসিনটা পাচ্ছি না সিনোফার্মা থেকে। এই যে সমন্বয়হীনতা, দেরি করা,
স্পুটনিক বি নিয়ে যে রাশিয়ার যে ভ্যাকসিনটা নিয়ে আমাদের এখানে কথা হচ্ছে, এখানে কিন্তু সময় যাচ্ছে। আমি বলছি না যে এক্ষুনি কেন এটা গত মাসে আমরা কেন করলাম না, কিন্তু টাইমটা কোন জায়গাটাতে নষ্ট হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই অনেক ধন্যবাদ ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনি জায়গায় সঙ্গেই থাকুন। আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়কে ছেড়ে দিব, ওনার আরেকটা প্রোগ্রাম আছে। একটু যদি বলেন, এই যে 28 লক্ষ লোক কমপক্ষে ঢাকার বাইরে চলে গেছে, তারা কিন্তু ফিরে আসবে, আমরা কি প্রস্তুত, 31 লক্ষ। নাকি এই একইভাবে ফিরে আসবে তারা? আসলে মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলেন। জি বলছি। তার আগে ওই যে আমানুল্লাহ সাহেব যে কথাটি বললেন যে ভ্যাকসিনের বিষয়ে যে আপনি দেখেন সিনোফার্মের কথাটি এই কয়েকদিন আগে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটাকে আপনার রেকগনাইজ করছে, হ্যাঁ, মাত্র কয়েকদিন আগে। তো এখন আমাদের কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা সাইদুর রহমান সাহেব খুব ভালো করে বলতে পারবেন, যে এগুলো আমাদের কিন্তু তাদের প্রোটোকল অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। আমাদের অনেকগুলো বিষয় আছে। আমরা কিন্তু ফাইজারের ভ্যাকসিন আনার চেষ্টা করেছি, এগুলো তো ওয়ার্ল্ড এই ক্রাইসিস, আমরা চাইলে যে নিতে পারবো। আমরা এই আপনার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাটা ম্যানেজ করে আমরা 3.5 কোটি ওইখান থেকে নেব, কোভ্যাক্স দেবে আমাদেরকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু দেবে, এভাবে কিন্তু আমাদের প্ল্যানিং গুলো ছিল। অন্যগুলো আমাদের প্ল্যান ছিল যে আগে আপনার এটা পরীক্ষা, যেরকম আপনার যেটা চাইনিজ যে ভ্যাকসিনটা আছে, এটা মনে হয় ওরা বলছে যে 10 লক্ষ লোককে ইতিমধ্যে তারা ইউজ করেছে, এই কথাটি তারা বলছে। তো যেটা হচ্ছে যে সেগুলো কিন্তু আমরা যেহেতু তাদের রেকগনিশনটা পাইনি, সেই জন্য কিন্তু এখানে কিছু বিষয় ছিল। তো সে একটা বিষয়। আরেকটা যেটা আপনি বললেন যে আগামী যে এটা এখানে যেভাবে মানুষজন গুলো গেল, আমরা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা গুলো আগামীতে থাকবে যাতে করে যে মানুষগুলো গেল তারা যাতে করে আপনার ফিরে আসার সময় আবার এরকম হুড়োহুড়ি না হয়, সেটি আমরা অবশ্যই এখান থেকেও একটা শিক্ষা নিয়ে কিভাবে তাদেরকে আপনার আস্তে স্বাস্থ্যবিধি মেনে আনতে হবে সেটিও আমাদের চিন্তা করতে হবে। কারণ আপনি জানেন যে আজ থেকে প্রায় 5-7 দিন আগে থেকে যাওয়াটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আরো এক সপ্তাহ ঈদ এবং 2 সপ্তাহ পরে সিমটম গুলো কি হয় সেগুলো আমাদের দেখার অনেক বিষয় আছে। এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারাও কিন্তু চোখ রাখছেন। আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি, আমরা অনেক কিন্তু নেগেটিভ মার্কেটিং করেছি যাতে করে মানুষজন না যায়, অনুৎসাহিত করার আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করেছি। কিন্তু তো এখন আমরা অবশ্যই আমরা চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এত টকশো হচ্ছে, এত কথা হচ্ছে, এতগুলো অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে, এবং আমরা কিন্তু আমাদের যে মাঠ প্রশাসন এটা আমরা মাইকিং করে বিভিন্নভাবে মোবাইল কোড করে বিভিন্নভাবে কিন্তু এটা আমরা বলার চেষ্টা করছি। তো যেটা হচ্ছে যে আমাদের আগামীতে আমাদের পার্মানেন্ট ব্যবস্থা, যেটা সাইদুর রহমান সাহেব বললেন, যে আসলে কিন্তু ভ্যাকসিন না, মানুষের আচরণটাকে আমরা কিন্তু পরিবর্তন করে কিন্তু এটাকে মোকাবেলা করতে হবে। আমরা যদি এখন আগামী তো বহুদিন থাকবে, কবে পার্মানেন্ট সলিউশন আসবে? এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসি বলেন, ভ্যাকসিন আপনার এটা নিয়ে তো বিভিন্ন রকম বিষয়, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভ্যাকসিন নিয়ে এখন কি হচ্ছে। বিভিন্ন পরাশক্তি এখন ভ্যাকসিন একটা অস্ত্র হিসেবে এখন ব্যবহার হচ্ছে। তো এখন এই জিনিসগুলো উপলব্ধির মধ্যে নিতে হবে, নিয়ে কিন্তু চলতে হবে। তো এখন আমাদের অবশ্যই আগামীর জন্য চিন্তা ভাবনাটা হচ্ছে যে আমাদের পার্মানেন্ট চিন্তা ভাবনা, যে আমাদের আচরণ পরিবর্তন করতে হবে, মানুষকে ব্যাপকভাবে বোঝাতে হবে, এখন সকলকেই তার আপনার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এখানে প্রিন্স ভাই তিনি আলোচনা করেছেন, তাদেরকেও কিন্তু তাদের সংগঠনের প্রত্যেককেই এখানে আপনার স্বাস্থ্যবিধির মধ্যে আনার জন্য তাদের ক্যাম্পেইনটা করতে হবে। আমাদের তরফ থেকে আমাদের ক্যাম্পেইন আছে, আমরা ক্যাম্পেইন করে যাচ্ছি, এবং ব্যাপকভাবে সবাইকে একটা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে শতভাগ মাস্ক পরতে হবে এবং আপনার শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে। এটা যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু আমরা করোনাটাকে প্রতিরোধ করতে পারতাম। আমরা এই বেপরোয়া ভাবে চলবো আর বলবো যে না করোনা আমরা প্রতিরোধ করব, এটা কিন্তু হবে না। কারণ আপনি দেখেন রাষ্ট্রে যে ব্যাপক পরিমাণ ব্যয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন এই যে আপনার টেস্টিং কিট সেটা ফ্রি বাংলাদেশে, এই ভ্যাকসিন বাংলাদেশে ফ্রি, অন্য দেশে ফ্রি না, ভারতেও ফ্রি না। কিন্তু এই যে ব্যাপকভাবে, তারপরে আপনি দেখেন যে এই যে আপনার বিধিনিষেধের কারণে কি ব্যাপক পরিমাণ রেভিনিউ লস করতে হচ্ছে গভর্নমেন্টকে, আমাদের ডেভেলপমেন্ট যে কাজগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। আমাদের সকলকে চিন্তা করতে হবে এখন যে প্রত্যেকটা মানুষের জীবনের যে উন্নতি যে বিষয়টি আছে তাকে এগিয়ে যেতে হবে, প্রত্যেককে এখানে সংযত হতে হবে এবং আমাদের গঠনমূলক আলোচনা করতে হবে। সরকারের পক্ষ থেকে যে ব্যাপক পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে আপনি দেখেন যথাসময়ে, সেই জন্য কিন্তু আপনি দেখেন ভারতের অবস্থাটা আপনি শুধু তুলনা করেন, আমেরিকার অবস্থা তুলনা করেন, আর বলতে গেলে বলা হয় যে না আমেরিকার কথা বলা যাবে না, ব্রাজিলের কথা বলা যাবে না, আপনি নেপালের অবস্থাটা আপনি দেখেন, সেই তুলনা যদি করেন সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপের কারণে কিন্তু আমরা এই অবস্থায় আনতে পেরেছি। কিন্তু এখন যে বেপরোয়াভাবে মানুষ যাচ্ছে
2 সপ্তাহ পরে কিন্তু আমরা অবশ্যই আমরা একটু জি। শঙ্কিত যে অবস্থাটি, সেটি আমাদের মোকাবেলা করতে হবে। আর আগামী দিনে প্রত্যেককে এখানে সহযোগিতা করতে হবে, কারণ আমরা দীর্ঘদিনের জন্য এই করোনা যুদ্ধে কিন্তু আমরা সামিল হয়েছি। অতএব এখানে আমাদের বিষয়গুলো বুঝে আগামী দিনের জন্য আমাদের সেই পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা সরকার নিশ্চয়ই ভাবছে, এবং সকলের এখানে আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, অনেক ভালো থাকবেন। দেখছি। আপনার জন্য ঈদের আগাম শুভেচ্ছা রইল, অনেক ভালো থাকবেন। মুখলেস ভাই যদি বলেন যে প্রশ্নটি হাতির ফুল থেকে এসেছিল যে পুলিশ এবং ডাক্তারের মধ্যে যে মনোমালিন্যর কারণে কি পুলিশ একটু নিষ্ক্রিয়, কেউ কেউ বলছে যে ঠিক ওইভাবে মাঠে ঘাটে পুলিশকে যতটা সক্রিয় দেখার কথা ততটা দেখা যাচ্ছে না মার্কেটগুলোর সামনেও। মুখলেস ভাই, ধারণাটি কেন জন্মালো, যে দর্শক প্রশ্ন সেটাই করেছে, প্রশ্নের মধ্যে আমরা পেয়েছিলাম, একটু যদি বলেন। হ্যাঁ, মানে তাদের জনমনে এই প্রশ্নটি, ধারণাটি কেন জন্মালো সেটাই আমার কাছে বোধগম্য হচ্ছে না। কারণ একটি বিষয় নিয়ে একটি এত বড় একটি ডিপার্টমেন্ট, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা কোনো মতেই যৌক্তিক, এটার পেছনে কারণ নেই। এবং পুলিশের সাথে বিভিন্ন পেশা মানুষের কোনো না কোনো ভাবে মত পার্থক্য তৈরি হয়, কখনো কখনো তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখা যায়। পুলিশের সাথে দেখা গেল যে চিকিৎসকদের সাথে, পুলিশের সাথে শ্রমিকদের সাথে, পুলিশের সাথে মিডিয়া কর্মীদের সাথে, নানান শ্রেণী পেশার মানুষের সাথে এমন একটা আনপ্লিজেন্ট কাজ করতে হয়, কখনো না কোনো ভাবে একটা মনোকষাকষি মনোমালিন্য তৈরি হয়ে যায়, কখনো কখনো মিডিয়া এটাকে অত্যন্ত অনেক বেশি হাইলাইট, খবরের ভ্যালু হিসেবে হাইলাইট করে ফেলে। তো এই ক্ষেত্রে সেটাই হয়েছে, অনেক বেশি প্রচার হয়েছে, সাধারণ মানুষের মধ্যে মনে হয়েছে যে আজকের যে মানুষের যাত্রা, বাড়ি যাত্রা, সেই যাত্রায় পুলিশের ভূমিকাটা বোধহয় অত্যন্ত কম। এখন পুলিশের ভূমিকা, আপনি কিন্তু পুলিশের কিন্তু এই অভিজ্ঞতাটা আছে, গতবারে যে তারা যে ভূমিকাটা নিয়েছিল এবং তাদের জীবন দিয়ে সমস্ত কিছু করেছে, তারা কবর করেছে, তারা জানাজা দিয়েছে, তারা লাশ টেনে এনেছে, তারা চিকিৎসকদের সহায়তা করেছে, চিকিৎসককে বাড়ি থেকে উঠিয়ে দিচ্ছে, তাকে সেই বাড়িতে রাখার ব্যবস্থা করেছে। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, হেন কোনো কাজ নেই যে পুলিশ সেই সময়টি করেনি। তখন সেটার চাহিদাটা একরকম ছিল। আজকে 1.5 বছর পরে বা 1 বছর কয়েক মাস পরে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই অবস্থায় গতবারের মতো সেই জি, মানে মানুষও তো এই দুটোর পার্থক্য দেখছে কিনা, এই জন্য হয়তো একটা প্রত্যয় জন্মিয়েছে, ধারণা জন্মেছে। হ্যাঁ, কিন্তু গতবার এত সক্রিয়, এবার কি কোনো কারণে গোসা করলো কিনা, এরকম একটা সেই জন্য জি জি যদি গতবারের ভূমিকায় জাতি হিসেবে তো আমরা অনেক বেশি আবেগী, ইমোশন অনেক বেশি কাজ করে, এই জন্য না, সেটা ঠিক আছে, মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, এটা খুবই স্বাভাবিক যে এই ঘটনা ঘটলো বলেই কি পুলিশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আমার কাছে তো সেটা একেবারেই মনে হচ্ছে না। পুলিশকে নিষ্ক্রিয় দেখাচ্ছে অনেকটা এরকম যে পুলিশ তার মানে লাঠি প্রয়োগ করছে না। এই লাঠিটা যদি দেখা যেত তাহলে মনে হতো যে না, পুলিশ সক্রিয় ভূমিকায় আছে। তো পুলিশ যেটা করছে, যে সরকার মানুষকে বুঝিয়ে শুনিয়ে একটি মাঝামাঝি অবস্থান নিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। রুটি রুজির একটি বিষয় এসেছে, গতবার ব্যবসা বাণিজ্য করা যায় না, এবার সেটা পুষিয়ে নেওয়ার একটা, মানুষকে তো নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ দিতে হবে। সেই নিঃশ্বাসটা যদি না নিতে পারে, দেখুন রুটি রুজির একটি প্রশ্ন এসেছে। এই যে আজকের যে ঈদ যাত্রা, এটার সাথে মানুষের রুটি রুজির কোনো সম্পর্ক আছে? রুটি রুজির কিন্তু কোনো সম্পর্ক নাই। এটা বরং ঈদে যদি না যেত, যদি 500 টাকার ভাড়া যদি 2000 টাকা দিয়ে না যেত, তার কিছু অর্থ সাশ্রয় হতো। এই জায়গাটিতে আমরা অনেকখানি পিছিয়ে গিয়েছি। মানুষকে যথাযথভাবে একটা যদি বলেন, পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা মুভমেন্ট পাস চালু করা হয়েছিল, সেটা কি কাজে লাগছে এখন, নাকি এটা স্থগিত হয়ে গেল? মুভমেন্ট পাস, ঈদে যাওয়ার সময় মুভমেন্ট পাসটা দেওয়া হয়েছিল প্রাথমিক যে লকডাউনের। আমি নিজেও কিন্তু মুভমেন্ট পাস ব্যবহার করেছি, খুব ভালো সফটওয়্যার। সেটা কি ঈদের সময় কি ব্যবহার করা যেত কিনা আসলে আমি বুঝতে পারছি। সেটা করার পরেও এটা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে, এবং এটা নিয়েও মানুষের ভিতরে এক ধরনের, সবাই পাচ্ছে না, সবাই পেতে চায়। লকডাউন নিয়ে আবার দেখা গেল কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, তার কাছে পাস আছে, আর পুলিশ বলছে যে তোমার একটা পাস ঠিক নাই, বা নানান কিছু। এগুলো করতে গিয়ে এটা তো একটা সাময়িক ব্যবস্থা, এটা তো দীর্ঘ সময় ধরে এই পাসের ব্যবস্থাটা চলতে পারে না। এই জন্যই সেই পাসটি কিছুদিন কাজ করেছে, তারপরে আস্তে আস্তে এটা স্তীমিত হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ মুখলেস ভাই, সঙ্গেই থাকুন। আমি যাব অধ্যাপক সাইদুর রহমান, যদি একটু ভ্যাকসিন নিয়ে আমাদেরকে যদি একটু আপনি আলোচনা করেন, এবং সামনে স্বাস্থ্যবিধি নিয়ে অনেক কথা আসে। অনেকে বলছেন যে একটা কোঅর্ডিনেটেড, কম্প্রিহেন্সিভ এবং কমিউনিটিকে এনগেজ না করলে এই স্বাস্থ্যবিধি সময়কে মানানো যাবে না, একটা সোশ্যাল মুভমেন্টের কথা কেউ কেউ বলেছেন। অধ্যাপক সাইদুর রহমান। হ্যাঁ, আপনার শেষ কথাটা সোশ্যাল মুভমেন্টটা না, আসলে এটা কোভিড
আমাদেরকে আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা এবং সমাজ কাঠামোতে কতগুলো মৌলিক পরিবর্তন আনবে। আমি একটা নতুন পেশার কথা বলতে চাই, যে একটা নতুন পেশা আসলে বায়োসেফটি ভলান্টিয়ার, এটা আসলে বাংলাদেশে তৈরি হতে হবে। এবং এই যে আজকে বলছেন সমাজ সম্পৃক্ত হবে, আজকে প্রায় লক্ষ লক্ষ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সারা দেশে ছড়িয়ে আছে, তাদেরকে কিন্তু আমরা যুক্ত করতে পারিনি এবারের এই পুরো কোভিড ব্যবস্থাপনায়। তাদেরকে যদি আজকে কোভিড ব্যবস্থাপনায় যুক্ত করা যেত, এবং এখন যারা ঢাকা শহর বা চট্টগ্রাম শহর থেকে যারা গ্রামে চলে গেলেন, তাদেরকে ওইখানে আসলে তো যে কোনো ভাবেই হোক না কেন, আমরা আজকে থেকে যদি ভাবি যে আর ড্যামেজ মিনিমাইজ করতে চাই, আমরা যদি ক্ষতিটা কমাতে চাই, তাহলে যেভাবে গিয়েছে ওভাবে আসতে দিলে কিন্তু ডিজাস্টার হবে। অতএব এই আশাটাকে যে কোনো ভাবেই হোক স্প্রেড করতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে যেন এইভাবে একসাথে বালকে না ঢুকে। দ্বিতীয়ত, প্রেফারেবলি 14 দিন যদি তাদের সাপোর্ট দিয়ে সেখানে সামাজিক কোয়ারেন্টাইন করা যায়, তাহলেই কিন্তু আমরা আসলে এই মানে যেটাকে আমরা মনে করছি যে সংক্রমণের বিস্তারটা ফেরত আসবে। কারণ এই 3 কোটি লোকই কিন্তু পালন করবে। আপনি গাইবান্ধা থেকে গ্রামে যিনি গেলেন, তিনি কিন্তু বাড়তি ঝুঁকি অতটা সৃষ্টি করেন, তার 100 গুণ ঝুঁকি সৃষ্টি করছেন। একটু আগে যেটা বলছিলেন, ঢাকা থেকে কোনো মানুষ তার গ্রামে গেলেন, বা চট্টগ্রাম থেকে বা গাজীপুর থেকে যিনি যাচ্ছেন। অতএব এই যে 3টি জেলায় যে হটস্পট বা 4টি জায়গায়, এই জায়গাগুলোকে আসলে বিশেষ ব্যবস্থাপনায় যদি ঈদের সময় না রাখা যায়, এবং ঈদের পরে ফেরত আসার ক্ষেত্রে যদি এখানে নিয়ন্ত্রণ রাখা না যায়, তাহলে কিন্তু আপনারা যেটা বলছেন 14 দিন পরে সেটা করতে যাচ্ছে। এবং সেটা করার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে দুটো বিষয় আসলে খুবই দৃঢ়ভাবে ওনাদের সিদ্ধান্ত নিতে হবে। মোখলেছুর রহমান সাহেব উনি কারেক্টলি বলেছেন যে আপনি কি আছে মাঝামাঝি হাঁটবেন কিনা, আপনাকে নিশ্চিত সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি 16.5 কোটি মানুষের যারা নাকি নিয়ম মানছেন, সরকারের আদেশ মানছেন, নিজের জীবনকে নিয়ন্ত্রিত রেখেছেন, তার সুরক্ষা, স্বাস্থ্য এবং প্রাণের প্রতি যত্নশীল হবেন, নাকি যিনি আপনার আদেশ নির্দেশ এবং সকল মানুষের ভালো সুস্থতাকে ইগনোর করে ওনার ব্যক্তি ইচ্ছা অনুযায়ী উনি চলাফেরা করলেন, তার জন্য আপনি ফেরি চালু করলেন সত্যতা, কিন্তু আপনি 16.5 কোটি মানুষের তারা হেঁটে যাওয়ার পথে যে মানুষকে সংক্রমিত করলো, তার স্বাস্থ্যের এবং প্রাণের নিরাপত্তার দায়িত্ব নেবেন না? তাহলে আসলে এই ক্ষেত্রে বল প্রয়োগের ক্ষেত্রে বা শক্তি প্রয়োগের ক্ষেত্রে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসতে হবে, সস্তা জনপ্রিয়তা বা আবেগতাড়িত না হয়ে। এখানে অবশ্যই মানে এটা একটা রিস্ক এন্ড বেনিফিট, যে আপনি কতখানি মানুষের উপর নিয়ন্ত্রণ করবেন, কতখানি মানুষকে আসলে প্রোটেকশন দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আমার মনে হয় ঈদ আজকের পর থেকে, ঈদ চলাকালীন, এমনকি আজকে আপনারা খেয়াল করবেন, ধর্ম মন্ত্রণালয় বলেছে মসজিদের ভেতরে নামাজ পড়তে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মাঠে নামাজ পড়তে হবে। মানে আমি একটি মৌলিক প্রশ্ন বলছি যে মানে এরকম কতগুলো সাধারণ বিষয় আসলে যদি সমাধান না করে পরশুদিন ঈদে চলে যাই আমরা, সারা দেশে আসলে এই যে মানুষগুলো গেলেন ওনারা ভাবেন দেখি যে আক্রান্ত মানুষ ঢাকা থেকে ভাইরাস নিয়ে গিয়ে একটি জামাতে নামাজ পড়ছেন, অথবা যে কোনো জায়গায় কোলাকুলি করছেন, মানে যা ঘটবে বাংলাদেশ থেকে, এই ঘটনাটাকে তো থামাতে হবে আমাদের বা কমাতে হবে। আমি সেই জায়গাগুলোতে ফোকাস করতে বলছি। আমরা তাত্ত্বিক আলোচনা বাদ দিয়ে অন্তত আগামী 15 দিনের জন্য একেবারে একটা ইন্টেনসিভ প্ল্যানিং করা দরকার, যেটার মধ্য দিয়ে আমরা ড্যামেজটাকে কমাতে পারি। অধ্যাপক সাইদুর রহমান, একটু যদি বলেন যে আমাদের তো প্রায় লোক চলে গেছে, হিসাবে বলছে 28 লক্ষ, এটা হয়তো আরো অনেক বেশি সংখ্যক হবে। এরা যে ফিরে আসবে, আপনার কোনো পরামর্শ আছে ফিরে আসার ব্যাপারে? কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত একটু যদি বলেন আমাদের। ঈদের পরের 3 দিন হাইওয়ে গুলোর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে, কোন যান চলাচল করতে দেওয়া যাবে। এবং ওনারা 14 দিন ওনাদের এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ওনাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে হবে এই শহর থেকে, গতবারের লকডাউনে কিন্তু এটা হয়েছিল, ঢাকা থেকে যারা গিয়েছিলেন তাদেরকে কিন্তু সমাজে তাদের মানে চারপাশের সমাজ থেকে বলা হয়েছে যে আপনারা আপনার পরিবারের সঙ্গে থাকেন। আপনি উনি যান, উনি ঈদ করেন, ওনার পরিবারের সঙ্গে ঈদ করতে গেছেন সেখানে করেন, কিন্তু উনি যেন বাজারে বসে চা খেয়ে সমস্ত গ্রামটাকে সংক্রমিত করে না আসেন। মানে এই জায়গাটাতে যত্নশীল হওয়া। আপনি বলছেন যারা ঈদ করতে বাড়িতে গেছে তাদের কমপক্ষে 14 দিন গ্রামেই থাকা উচিত, এটা বলছেন আপনি? জি জি, একদম। আমানুল্লাহ ফেরদৌস যদি একটু বলেন, যেটা অধ্যাপক সাইদুর রহমান বলেছেন যে কমিউনিটিকে কিভাবে এনগেজ করা যায়, যুবকদেরকে, ইয়াংদেরকে, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। জি, কমিউনিটি এনগেজমেন্টে কিন্তু আমরা শুরু থেকেই হয় না। আপনি দেখবেন ইংল্যান্ডে যখন কোভিড সংক্রমণ শুরু হলো, যে কমিউনিটি ভলান্টিয়ারের জন্য সরকার থেকে কিন্তু একটা কল আসলো যে আপনার কমিউনিটি ভলান্টিয়ার লাগবে। এক রাত্রের ভিতরে 45,000 ছেলে মেয়ে সেখানে ভলান্টিয়ার হওয়ার জন্য সেখানে দরখাস্ত জমা দিয়েছে। আমাদের এখানে এখন পর্যন্ত কিন্তু একটা কলও আসে নাই যাদের কমিউনিটি ভলান্টিয়ার লাগবে এবং আমি কমিউনিটিকে এনগেজ করতে পারবো। জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা শুরু থেকে ধরে এখন পর্যন্ত মাননীয় মন্ত্রী যাই বলুন না কেন, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা জিরো। সেটা শুধু আওয়ামী লীগ না, বিএনপির ক্ষেত্রে বলবো, সেটা অন্যান্য পার্টির ক্ষেত্রে বলবো, তারা কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না। জনপ্রতিনিধি কোথাও কোনো ওয়ার্ড কাউন্সিলর, কোনো মেয়র সেখানে কাজের সাথে যুক্ত হচ্ছেন, সেটা কিন্তু সারা দেশের চিত্রটার কথা আমি সেটা বললাম। মাননীয় মন্ত্রী একটা কথা বলছেন যে ভারতে ভ্যাকসিন অথবা টেস্টের ক্ষেত্রে আপনার
পয়সা দিতে হচ্ছে। পৃথিবীর কোথাও টেস্টিং এর জন্য অথবা ভ্যাকসিনের জন্য আপাতত পয়সা দেওয়া লাগছে না, কারণ মহামারীর ক্ষেত্রে এই বিষয়গুলো ভ্যাকসিনটা সাধারণত ফ্রি থাকে। আপনারা জানেন যে এইচআইভির ক্ষেত্রে যে মেডিসিন গুলো আছে সেই মেডিসিন গুলো সরকার ফ্রি দেওয়া হয়। কোনো কোনো জায়গাতে আপনাকে কিছু পয়সা নেওয়া হয়, সেটা প্রাইভেট সেক্টরে অল্প পরিমাণে, প্রধানত জনগণের জন্য সেই জিনিসটা ফ্রি দেওয়া হয়। আমাদের এখানে যে রিস্ক কমিউনিকেশনটা ছিল সেই রিস্ক কমিউনিকেশনটা কিন্তু হয় নাই। জনগণকে কিন্তু ভালো করে রিস্ক কমিউনিকেশনটা, ঝুঁকিটা মানুষের ভিতরে ডিফিউজ করতে পারেনি, মানুষকে জানাতে পারেনি যে এই ধরনের ঝুঁকিটা আসছে। এবং আপনি দেখবেন যে ভয় কোনো কোনো সময় দেখাতে হয়, যে প্রফেসর সাইদুর রহমান যে কথাটা বললেন, ভয় কোনো কোনো সময় মানুষকে দেখাতে হয়, কিন্তু ভয় তো দেখানো দূরের কথা, যে বিষয়টা এই যে এটা একটা পুরো একটা ঝামেলাপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, বাংলাদেশে একটা বিপর্যয়ের ভিতরে পড়ে যেতে পারে, সেই বিষয়টাই কিন্তু সাধারণ জনগণের ভিতরে আমরা সেটা পৌঁছাতে পারিনি। কেন পারিনি সে কথাটাই শুধু আমি বলার চেষ্টা করছিলাম, যে আমাদের এখানে একটা সমন্বয়হীনতাটা কি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাচ্ছেন, এবং এটা পজিটিভ, উনি চাচ্ছেন যে কাজটা হোক। পরবর্তীতে যখনই মন্ত্রণালয়ে যায় সেটা দেখা যায় 3-4 মাস 6 মাস সেটা সময় নিয়ে নেয়। আমরা প্রণোদনার কথা বলছেন, পৃথিবীতে যতগুলো দেশ প্রণোদনা দিয়েছে এই মহামারীর সময়, বাংলাদেশ তার সর্বনিম্নে। আপনি জিডিপির কত % প্রণোদনাতে খরচ করেছেন? প্রায় 4% কাছাকাছি। আপনি 10%, 12%, আপনি 1.5 বছরে একটা লোককে মাত্র 2,500, 5,000 টাকা দিয়েছেন। এই 5,000 টাকা দেয়া এই 16 মাস 18 মাসে সে মাসে কত টাকা পড়ে? আপনি দেখেন 200 টাকা করে পড়ে। এটা কি আপনি প্রণোদনা বুঝায়? আপনি যে পরিমাণ প্রণোদনাটা দেওয়া দরকার ছিল, ইকোনমিতে যে পরিমাণ মানুষের হাতে টাকা তুলে দিতে হয়, এই সময়টাতে মানুষ ঋণ করে হলো। যে আমার আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই অধ্যাপক সাইদুর রহমানকে, একটা যদি আপনি বলেন যে ঈদের নামাজ বলা হচ্ছে মসজিদের মধ্যে করার জন্য, কিন্তু আবার আমরা এক্সপার্টরাই বলছিল যে ঘরের মধ্যে করোনা বেশি ছড়ায় খোলা জায়গার চাইতে, খোলা জায়গায় নামাজ পড়াটা বলেন যুক্তি ছিল কিনা? আমরা কিন্তু কিছু বাজারও কিন্তু বাইরে করেছিলাম, তো ঘরের মধ্যে পড়তে বলছি কেন আসলে অধ্যাপক সাইদুর রহমান? এটা ভুল। আমি এক কথা একটু যদি আপনি বলেন মিডিয়ার মাধ্যমে, একটু যদি বলেন কি হওয়া উচিত প্লিজ। খোলা জায়গায় পড়া উচিত, তবে আমি ধর্মীয় বিষয় বিধায়, আমি সংবেদনশীল বিধায় বলবো না, তবে আমার মতে আলেম বা যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের মতামতের আলোকে চাইলে এবার আসলে যদি সম্ভব হয় সীমিত আকারে নামাজ, মানে যেটা যদি না পড়ে পারা যায়, যদি কোনো প্রভিশন থাকে, আমি জানি না, যদি কোনো স্কোপ থাকে সেটাও ব্যবহার করা দরকার, কারণ আমরা আমাদের বিপদের সর্বোচ্চ জায়গায় প্রায় পৌঁছে গেছি। অতএব এই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের ধর্মীয় যতটুকু অনুমোদন আছে সবটুকু প্রয়োগ করে হলেও এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। এবং কোলাকুলির ব্যাপারে আপনি বলছিলেন যে খুবই কাছাকাছি চলে আসে, তখন শারীরিক দূরত্ব ব্যাপারটা থাকে না আসলে, এটাকে কোনোভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা? আমি বলছি যে যদি সম্ভব হয় এটাকে অ্যাভয়েড করা, মানে যদি আমি জানি না, কিন্তু ধর্মীয় বিশেষজ্ঞ আমরা ধর্মীয় আলেমদের বোধহয় এই যে কোলাকুলি করার ব্যাপারে কোনো যদি ওদের মাসলা যদি থাকে, এবং হচ্ছে খোলা জায়গায় আপনি যেটা বলছেন, অনেক ধন্যবাদ। অথবা পারলে না পড়ে, যদি না পড়ে পারা যায় সেটাও যদি অ্যালাউ করা যায় কোনোভাবে, যে হ্যাঁ এটা জি, আমরা এটা যারা ধর্মে যারা কাজ করেন তাদের এক্সপার্ট অপিনিয়ন আমাদের শোনা দরকার। জি না, আমি ল্যান্ডসেটের যে গবেষণাটা আসছে, সেই ল্যান্ডসেটের গবেষণাটা সারা পৃথিবীর মানুষ কিন্তু মেনে চলছে। বিষয়টা কি, বদ্ধ পরিবেশে ঘরের ভিতরে করোনা ছড়ানোর সংক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি, খোলা মাঠে খোলা ময়দানে সংক্রমণের সম্ভাবনা একটু কম। সেটা মেনে নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলা, মুসলমান দেশগুলা ইনক্লুডিং সৌদি আরব, অনেক জায়গাতে ঈদ উৎসব এইবারের জন্য স্থগিত ঘোষণা করেছে। এখন ধর্মীয় সংবেদনশীল বলে যদি আমি কোনো মুখ কথা বলতে না পারি তাহলে তো হবে না। ধর্মীয় যত সংবেদনশীল হোক না কেন, এবারে ঈদ উৎসবটাকে সীমিত আকারে করার জন্য সরকারের যে পদক্ষেপগুলো ছিল, আমি মনে করি এখনো সময় আছে। সেটাই আমার মনে হয় অধ্যাপক সাইদুর রহমান বলছেন, সে যদি কোনো ধর্মবেত্তা যিনি আছেন তাদের মাধ্যমে আলেম সমাজের মধ্যে বলে তার গ্রহণযোগ্যতা বাড়বে, এটাও কিন্তু একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি। এটা আমি আপনি বলে যতটা গ্রহণযোগ্য হবে, তারা বললে সেই জিনিস তৈরি হবে। আমরা শেষ পর্যন্ত প্লিজ ভাই লাস্ট 1 মিনিট যদি আপনি বলেন, লাস্ট 1 মিনিট। আমি মন্ত্রী মহোদয় অনেকগুলো কথা বলেছেন, আমি একটু এটা জবাব দিতে চাই খুব দ্রুত। তো উনি বলেছেন যে বিএনপিকে নাকি সমালোচনা ছাড়া কোথাও দেখতে পান না, কিন্তু আমরা করোনা শুরু থেকেই আমরা সরকারকে সতর্ক করেছি, সরকারকে প্রস্তাব দিয়েছি একসাথে কাজ করার। এই সরকারের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোকে কার্পেটের নিচে রেখে আমরা সরকারকে একত্রিতভাবে এটা মোকাবেলা করার প্রস্তাব দিয়েছিলাম, সরকার সেটা কর্ণপাত করে নেই। তারপরেও আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা কাগজ পাঠিয়ে আমরা কতগুলি প্রস্তাব দিয়েছিলাম, প্যাকেজ দিয়েছিলাম, সরকার সেগুলো গ্রহণ করে নেই। এরপরেও আমরা কিন্তু বসে থাকি নাই। আমরা গতবার আমাদের 54 লক্ষ
৭৪,০০০ পরিবারের মধ্যে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা জানেন বিগত 12 বছর ধরে আমরা ক্ষমতার বাইরে, আমাদের এই সরকারের এই দমন নিপীড়নের ফলে আমাদের নেতাকর্মীদের আয় রোজগার সব কিছু সংকুচিত হয়ে গেছে। তারপরেও আমরা প্রায় 54,74,000 পরিবারকে, প্রায় যদি জনসংখ্যার হিসাব যদি দেখেন প্রায় 2.5 কোটির কাছাকাছি মানুষকে আমরা সহযোগিতার কিন্তু হাত মানুষের পৌঁছে ধারণা যে দিয়েছি। আপনারা হচ্ছে নেত্রীকে বিদেশ যাওয়া নিয়ে বেশি কনসার্ন। না, কনসার্ন না, এটাকে জবাব দিবেন না, কিনা? অবশ্যই জবাব দিব। এইবার হয়েছে কি, আমরা জানেন গত 1 বছর ধরে আমাদের ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষের মধ্যেই কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় আছে, আমাদেরও তাই। তারপরেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 3,500 নেতাকর্মী করোনায় আক্রান্ত, যারা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কাজগুলো করবে তারা করোনায় আক্রান্ত। তারপরেও কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনি বলেছেন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অবশ্যই আমাদের আগ্রহ বা উদ্বেগ থাকবে, আমরা সেটাও বলেছি। কিন্তু একই সাথে সাধারণ মানুষের চিকিৎসাও যাতে নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি। অনেক ধন্যবাদ সরকার কিন্তু আপনাকে। সেগুলো নাইম ভাই, লাস্ট গ্রহণ 1 করেনি। মিনিট যদি একটু বলেন আমরা কিভাবে সামনে তাকাবো। সামনে তাকানোর ব্যাপারে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা কিন্তু চিকিৎসার উপরে ডিপেন্ড করলে হবে না, করোনাকে ঠেকাতে হবে। আমি এখানে একটি ইনফরমেশন দিই, নভেম্বর নাগাদ সম্ভবত যে প্যান করোনা ভ্যাকসিন এটার উপরে কাজ হচ্ছে, এবং যদি প্যান করোনা ভ্যাকসিন সত্যি সত্যি আসে যেটি একটি লাইফ লং প্রোটেকশন দিবে এগেইনস্ট মানে দ্য হোল ফ্যামিলি অফ করোনা। কোন দেশে তৈরি হচ্ছে এটা? এটা সম্ভবত ইউএসএ তে, এবং আমরা এখন সেটাকে আমাদের কিনতে হবে তো নাকি? আমাদের কিনতে হবে অথবা জোগাড় করতে হবে, অথবা আমাদের দেশে তৈরির ব্যবস্থা করতে হবে। এই করোনার সাথে বসবার যেহেতু আমাদেরকে লম্বা সময়ই করতে হবে, সুতরাং দেশে যদি সত্যিকার অর্থেই আমরা জানি আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করার সম্ভব, সুতরাং সেই সম্ভাবনা যাচাই করে আমাদের এখন থেকে যদি আমরা কাজ করি, তাহলে ভ্যাকসিন এবং স্বাস্থ্যবিধি এই দুটোকেই যদি পাশাপাশি আমরা এগিয়ে না নিয়ে যাই, তাহলে কিন্তু এই করোনার ভয়াবহতার হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আমরা পাশের দেশের দিকে তাকিয়ে দেখছি যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে বেটার থাকার পরেও তাদের কি বেহাল অবস্থা। রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে, নদীতে লাশ ভাসছে, সেই অবস্থা আমরা কখনোই বাংলাদেশ দেখতে চাই না। করোনা আক্রান্ত হলে স্বাস্থ্য ব্যবস্থাকে দোষ দিয়ে আইসিইউ বেড নাই কেন, অক্সিজেন নাই কেন, এসব দোষারোপ করে কিন্তু তখন আর মুক্তি পাওয়া যাবে না। শুধু দোষ দেওয়াতেই আমাদের অনেক ধন্যবাদ। মোখলেস ভাই, লাস্ট 30 সেকেন্ড যদি বলেন, শেষ কমেন্ট। আমি বলবো সারা দুনিয়ার মধ্যে একটা নিউ নরমাল টার্মিনোলজি তৈরি হয়েছে। আমাদেরকে দীর্ঘদিন ধরে এই নিউ নরমালের সাথে বসবাস করতে হবে, এবং কোভিড এর সাথেই বসবাস করতে হবে, আমাদের জীবন ধারণ করতে হবে, ইকোনমিকে সচল রাখতে হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন, পুলিশকে বলতে চাই যে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে, আইনের প্রয়োগ অথবা মানুষকে বুঝিয়ে শুনে হলেও, সেটা হলো পুলিশ কিন্তু জনমত তৈরি করতে পারে খুব দ্রুতই। তো সে মাস্ক পরানো একটা জায়গায় যদি সে তার সমস্ত বাহিনীটাকেই একটি কাজে নামিয়ে দেওয়া হয় যে তোমরা মাস্ক পরানোটা সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়তা বিধান করো, নিশ্চিতভাবেই এটার একটি পজিটিভ ফলাফল। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, লাস্ট 30 সেকেন্ড। এটার জন্য তো ইনস্ট্রাকশন লাগবে। আমি মাস্ক পরানোর যে বিষয়টা কনফার্ম করে, এটার জন্য তো ইনস্ট্রাকশন আছে, জরিমানার ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। জরিমানা আছে না, এইরকম না, পলিসিটাকে গ্রাউন্ড লেভেলে ট্রান্সলেট করতে হবে, সেটা হচ্ছে না। ইনস্ট্রাকশন কিন্তু আছে। না, আপনি দেখেন 100 টাকা অথবা 200 টাকা যদি আপনি ফাইন করেন, তাহলে কিন্তু এটা মানবে না। এটা আপনি সমস্ত সারা বিশ্বে কি করছে সেটা আপনাকে দেখতে হবে, যে ফাইনের পরিমাণ কত। আপনি একটা শক্ত ফাইন করেন, একটা শক্ত ধরনের একটা মেজার নেন। আপনি লকডাউনটা যে দিলেন, আপনি লকডাউনের সমস্ত প্রক্রিয়া ঠিক আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনি করলেন কি, যে বজ্র আটুনি ফসকা গিরো, আপনি প্রত্যেকটা জায়গাতে দেন। কিন্তু সেই 100 টাকা তো নেওয়া যায়, 100 টাকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এটিএম বুথে আমি ব্যবহার করি, আগে মাত্র 3 টাকা নিতে হচ্ছে, একটা আমাদের রিসিট আসে, বলছে 3 টাকা নিবেন, বেশিরভাগ লোক এখানে রিসিট নেয় না, জাস্ট 3 টাকা বাঁচানোর জন্য। আপনি 100 টাকা কিন্তু বাস্তবায়ন করছেন না আসলে। যে অধ্যাপক সাইদুর রহমান, আপনাকে দিয়ে শেষ করব, বাস্তবায়িত হচ্ছে না। অধ্যাপক সাইদুর রহমান, না, জরিমানা ছাড়াও কিন্তু এটা সম্ভব। কিভাবে সম্ভব? লাঠি মারবে, বেত মারবে? ইউনিফর্ম শুড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। কিভাবে? যখনই রাস্তায় একটু বেশি থাকতে হবে, পুলিশের একটু ঝুঁকি বেড়ে যাবে, মানুষ কিন্তু সে নজরে রাখছে। যে মাস্ক পরে নাই তাকে গিয়ে অবশ্যই বলা যে তুমি মাস্কটি পরো, এবং শক্তভাবে বলা। এটাতেই কাজ হবে। আমি যদি জরিমানা করতে গেলে আরেকটা বড় নেটওয়ার্কের তৈরি হতে, জরিমানা করতে গেলে এখন সেই পরিমাণ পুলিশ কি আছে? 20 কোটি মানুষের ব্যবস্থাপনার মতো কি পুলিশ আছে? আমার কিন্তু 20 কোটি মানুষ টার্গেট নয়।
আমি কিন্তু অত লোকের কাছে মাস্ক নিয়ে, আমার গ্রামে যেখানে ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নাই সেখানে মাস্ক পরা নিয়ে এত না, এটা কিন্তু ভুল হলো। মাস্ক কিন্তু সব জায়গায় পড়তে হবে, আমরা বলছি। না, আপনি আপনার সক্ষমতার জায়গাটুকু তো দেখতে হবে যে সারা দেশে 2 লক্ষ পুলিশ আছে, সেই 2 লক্ষ পুলিশকে কাজে লাগিয়ে যতটুকু প্রাদুর্ভাবের জায়গাগুলো অন্তত হটস্পটগুলোতে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, প্রফেসর সাইদুর রহমান, প্লিজ আপনাকে দিয়ে শেষ করব। প্রফেসর সাইদুর রহমান, লাস্ট 1 মিনিট। একটি কথা বলবো যে ঈদের মানে আজকে তো, কালকে সকালবেলা থেকে এই মাসের বাকি 15 দিন কি করবেন এই কর্মসূচি যদি ওনারা ঘোষণা করতে না পারেন, এখন পর্যন্ত ঈদের নামাজ কিভাবে পড়বেন এবং তারপর দিন থেকে কাদেরকে কবে কিভাবে আসতে দিবেন, এইরকম আবার যদি যাওয়ার মতন একইভাবে আছে, তাহলে কোনোভাবেই আমি মনে করি একদম স্পষ্টই অন রেকর্ড বলে রাখা ভালো যে এটা যে ভয়াবহ বিপদ আমরা দেখেছিলাম, যেখান থেকে 23% সংক্রমণের হাত থেকে আমরা কোন রকম সাথে নেমে এসেছি, এটা 23-এ পৌঁছাতে সময় নেবে না। অনেক ধন্যবাদ আপনাদের 6 জনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করবার জন্য। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি, প্লিজ সেভাবে সবাই মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.